ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। নমস্কার, আমি রুভিনা আর আপনারা শুনছেন রাজদেবী 2.0। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের রাজদেবী 2.0 এর 1 বছর জন্মদিন উপলক্ষে প্রথমবার আমাদের চ্যানেলে আসছেন সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল সিরিজ, কাহিনী তুষারে রক্তের দাগ। সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজ মুর্শিদাবাদ খোশবাসপুর গ্রামে 1930 সালে অক্টোবর মাসে জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে বাড়ি থেকে পলাতক কিশোরের জীবন তিনি অতিবাহিত করেছেন। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখক সত্তায় জড়িয়েছিল রাড়ের রুক্ষ মাটি। কিশোর ও প্রাপ্তবয়স্ক পাঠকদের দাবি মেটাতে তিনি সৃষ্টি করেন গোয়েন্দা কর্নেল নামে একটি চরিত্র। এনার পুরো নাম কর্নেল নীলাদ্রি সরকার, যার মাথাজোড়া টাক, ঠোঁটে চুরুট, অবসরপ্রাপ্ত মিলিটারি অফিসার, এখন প্রজাপতি ও পাখি দেখতে ভালোবাসেন বিভিন্ন অর্কিড সংগ্রহ করতে। নিজেকে প্রকৃতি প্রেমিক হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন, অথচ তিনি অনেক অপরাধ ও হত্যার কিনারা করে নিজের শখের গোয়েন্দাগিরি করেন। গোয়েন্দা কর্নেল পাঠকের কাছে অত্যন্ত জনপ্রিয়। সিরাজ কিশোরদের জন্য কর্নেল কাহিনী লিখলেও এটি মূলত তিনি বড়দের জন্যই লিখেছেন। কিশোরদের জন্য কর্নেল কাহিনী লেখেন আনন্দমেলা পত্রিকার প্রাক্তন সম্পাদক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অনুরোধে। দেশ পাবলিশিংয়ের উদ্যোগে কর্নেল সমগ্র 17টি খণ্ডে প্রকাশিত হয়েছে। কিশোরদের কথা মাথায় রেখে কিশোর কর্নেল সমগ্র প্রকাশিত হয়েছে 4টি খণ্ডে। আজকের গল্পটি আমরা নিয়েছি দেশ পাবলিশিংয়ের থেকে প্রকাশিত কর্নেল সমগ্র 10 বইটি থেকে। লেখক পরিবারকে জানাই অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আজকের গল্পটির দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটি 2টি পর্বে বিভক্ত করেছি। আজ আপনারা শুনবেন প্রথম পর্ব, দ্বিতীয় তথা অন্তিম পর্ব শুনবেন কাল দুপুর 12:45-এ। আজকের গল্প পাঠে রয়েছে কৌশিক, কর্নেলের ভূমিকায় শ্রী রাজীব চ্যাটার্জি। গল্পের সূত্রধার আমি রুভিনা। তাহলে আর বেশি দেরি না করে আমরা শুরু করছি কর্নেল সিরিজের কাহিনী তুষারে রক্তের দাগ, প্রথম পর্ব। শ্রীনগর থেকে সোনমার্গ, তারপর কার্গিল। অবশ্য কার্গিলের অনেকটা আগে বাঁয়ে মোড় নিয়ে যেতে হবে স্কারটুর দিকে। বেশ দুর্গম পথ। জায়গাটার নাম রিস্তা। শুধু রিস্তা নয়, রিস্তা ক্যাম্প নাম্বার 1। ডিসেম্বরের প্রথম সপ্তাহ। ফিনফিনে হালকা ইলশেগুড়ি বৃষ্টির মতো বরফ পড়া শুরু হয়েছে। চারিদিকের পাহাড় উপত্যকা আর টুকরো টাকরা সমতল জায়গা ক্রমশ বরফে ঢেকে সাদা হয়ে যাচ্ছে। রাস্তাও খুব বিপজ্জনক। শ্রীনগরে খবর নেওয়া হয়েছিল সোনমার্গ অবধি তুষার বৃষ্টির পরিমাণ 2 থেকে 3 ইঞ্চি। সোনমার্গে জানা গেল সামনে এখন অন্তত 6 থেকে 8 ইঞ্চিও হতে পারে। রিস্তায় যারা যাবার তারা নভেম্বরের মাঝামাঝি গিয়ে বসে আছে। এখন যথেষ্ট দেরি হয়ে গেছে, পৌঁছতে পারবে কিনা বলা কঠিন। যাদের সঙ্গে দেখা হয়েছে তারাই অবাক হয়েছে। বলে কি, এই বাঙালির কি সাহস! একেই তো বলে বাঙালি বুদ্ধি। ঠান্ডা না হয় আটকালো গাড়ির ভিতরে বসে, কিন্তু বরফে গাড়ি শুদ্ধ চাপা পড়ে কবরস্থ হয়ে পড়বে যে। আর কি প্রচন্ড ঝোড়ো হাওয়া বইছে জায়গায় জায়গায়। বিস্তীর্ণ পাইনের বন দাঁড়িয়ে দাঁড়িয়ে বরফে ঢাকা পড়ছে। ভাপ উঠছে জঙ্গলের তলায়। বিস্তৃত বরফের ওপর আবছা সূর্যের ছটা কদাচিৎ নানা রঙে প্রতিফলিত হচ্ছে। পরক্ষণে আবার সব আলো ঢেকে যাচ্ছে। গাড়ির হেডলাইট জ্বালাতে হচ্ছে দিন দুপুরে। সোনালি সেনের পা দুটো কখন থেকে জমে গেছে ঠান্ডায়। মাঝে মাঝে অস্ফুট স্বরে জানিয়ে দিয়েছে ধ্রুব চৌধুরীকে, ধ্রুব আমার পা জমে গেছে। ধ্রুব একটু হেসেছে, কিন্তু কিছু বলেনি। এয়ার কন্ডিশন মার্কিনি এই গাড়িটা বিশেষভাবে তৈরি। একটা তুষার দানব বললেই চলে। চাকাগুলো চমৎকার বরফ কেটে পথ চলতে পারে, কিন্তু ভিতরের কৃত্রিম ওম এবং পায়ের তলার তাপ আর শরীরে পৌঁছচ্ছে না। সমুদ্রতল থেকে হিসেব করলে কোথাও উচ্চতা 8,000 ফুট থেকে 10,000 ফুট। পুরোপুরি শীতের রাজ্য। কোথাও কোনো সম্পদ নেই,
প্রাণের চিহ্ন নেই, শুধু গড় গড় গর্জন করতে থাকা ধীরগামী এই গাড়িটা ছাড়া। কার্গিলের ৩০ মাইল দূরত্বে বাঁদিকে রিস্তাগামী যে রাস্তা তা নতুন, গত চীন ভারত যুদ্ধের সময় তাড়াহুড়ো করে তৈরি, খুবই অপ্রশস্ত। ওরা এ রাস্তায় নেমেই টের পাচ্ছিল সত্যিকার বিপদের শুরু হলো এবার। বরফ পড়াটা হঠাৎ বেড়ে গেল। গাড়ির উইন্ডো বেয়ে চাপ চাপ বরফ পিছলে পড়তে থাকলো। গাড়িটা বরফের পুরু ঢাকনায় যেন লুকিয়ে যাবার ষড়যন্ত্রে এবার লিপ্ত হয়েছে। কখনো হেডলাইটের ছটায় ঝলসে উঠছে সিল্ট সিলুট সব গাছের কঙ্কাল, কখনো একটা বা কয়েকটা কাঠের বাড়ি পাহাড়ের খাঁজে ধনীদের গ্রীষ্মকালীন বিলাস। তুষারের পাগড়ি আর জোব্বা পরা দারোয়ানের মতো দাঁড়িয়ে আছে গেটের কাছে দু একটা লম্বাটে গাছ। সোনালি আবারও অস্ফুট স্বরে বলে উঠল, সত্যি আমার পা জমে গেছে ধ্রুব। ধ্রুব সামনে উঁচুতে একলা বাড়িটা দেখছিল, যথারীতি হাসল। আশ্রয়ের জায়গা দেখে সোনালি এবার ছটফট করে উঠেছে। রিস্তা ক্যাম্পের পাহাড়ে স্কি করার স্বাদ ওর নির্ঘাত চুকেছে। এখন ভালোই ভালো একটা গৃহকোণ আর খানিকটা আগুন তার দরকার। সোনালি এবার একটু চটেছে এতক্ষণে। ধ্রুব, কথা বলছো না যে? আমার পা দুটো সত্যি জমে গেছে। সোনালি দুরন্ত খেলোয়াড় মেয়ে, তাকে এখন ভীতু গোবেচারা বালিকা দেখাচ্ছে। কয়েক স্তর পুরু পশমি পোশাকের ভেতর ও আড়ষ্ট। এবার কেঁদে ফেলবে না তো? ধ্রুবর আশঙ্কা হলো। চিন্তা করো না, আর মাত্র 1 কিলোমিটার, বড় জোর 15 মিনিট লাগবে। সোনালি কি বলতে ঠোঁট ফাঁক করলো, কিন্তু বলল না। বাঁদিকে দূরে কয়েকটা আলো দেখা যাচ্ছে, সেদিকেই তাকিয়ে রইল। ঘড়িতে এখন বেলা 3টে, কিন্তু কেমন ছায়া ধূসর দেখাচ্ছে পরিবেশ। সমানে বরফের হালকা বৃষ্টি ঝরে চলেছে। এখন একঘেয়ে লাগে। রিস্তায় ডাক্তার আছে কিনা কে জানে। সোনালি ভাবছিল নিশ্চয়ই বাজার বসতি ইত্যাদি আছে। একটা সামরিক ছাউনি আছে সে জানে। তার অনেক দিনের স্বপ্ন এই দুর্গম পাহাড় অঞ্চলের তুষারে স্কি করার। রিস্তায় যেখানে যাচ্ছে সেটা একটা প্রাইভেট কোম্পানির স্কি ট্রেনিং সেন্টার। তাদের ওখানেই থাকার ব্যবস্থা আছে, ডরমেটরি আর হোটেল আছে। আছে স্কি করার সমস্ত সরঞ্জামের স্টোর, মেরামতের ব্যবস্থা এবং কয়েকজন ইনস্ট্রাক্টর। আর আছে সবচেয়ে যেটা আকর্ষণীয়, পাহাড়ের মাথায় ওঠার একটা লিফট হুইল, ঘুরন্ত নাগরদোলার মতো। তার গোল ফ্রেমে ঝুলছে দুজন বসার মতো একটা করে চেয়ার। পাহাড়ের ওপর ওঠার সঙ্গে সঙ্গেই স্কিয়াররা ঝাঁপিয়ে পড়বে একের পর এক একটা চেয়ার থেকে, এবং ঢালু সমতল বরফের ওপর দিয়ে অনেকটা দূর স্কি করে চলে যাবে। এভাবেই ট্রেনিং এর প্রাথমিক পর্যায় শেষ হবে। একটা বিশাল পাহাড়ের তলায় দোতলা আর কয়েকটা একতলা বাড়ি রয়েছে। তার কাঠের গেটে ইংরেজিতে লেখা আছে ডুগল স্কি ট্রেনিং সেন্টার। গেটটা খোলা। ওদের গাড়িটা সোজা ভিতরে ঢুকে গেল। দুজন লোক দুপাশ থেকে হাত নেড়ে গ্যারেজ নির্দেশ করছিল। ব্যবস্থা ভালোই মনে হচ্ছে, কি বলো? গাড়িটা চওড়া লনে ঘুরিয়ে সে গ্যারেজে ঢোকালো। তখন সেই লোক দুটো এগিয়ে এসে সালাম দিল। দরজা খুলে ধ্রুব বেরোলো প্রথমে, তারপর সোনালির দস্তানা পরা হাত ধরে তাকে বেরোতে সাহায্য করল। সোনালি সোজা দাঁড়াতে পারছিল না। ওভারকোট দস্তানা পরা লোক দুটো কাশ্মীরি, সম্ভবত গ্যারেজের চার্চে থাকে। ভাঙা ভুল ইংরেজিতে বলল, সাহায্য করতে পারি? না ধন্যবাদ। আপনাদের অফিসটা কোন দিকে? পারভেজ, তুমি সাহেবকে অফিসে পৌঁছে দাও। হ্যাঁ, এই কিন্তু জিনিসপত্র রইল যে। ভাববেন না স্যার, লোক এসে নিয়ে যাবে। পারভিজ নামে লোকটা আগে আগে চলল। ধ্রুব সোনালীকে ধরে তাকে অনুসরণ করল। সোনালীর বেশ কষ্ট হচ্ছিল 20-25 ফুট লন বেরোতে। বরফে পিছল হয়ে আছে। আর এবার বাইরের খোলা মেলায়
ঠান্ডাটা কি জিনিস সে হাড়ে হাড়ে টের পাচ্ছিল। ধ্রুব একটু ঠাট্টা করতে ছাড়ল না। কে কেমন মনে হচ্ছে? হ্যাঁ, যা ভাবছিলে তেমন নয় না? আমার কিচ্ছু হয়নি, ভারী আমার ঠান্ডা। উফ বাবা, বেশ গরম লাগছে কিন্তু, কি বলো? সোনালি ওর হাত দুটো কাঁধ থেকে সরিয়ে খোঁড়া মানুষের মতো একটু জোরেই এগোলো। ধ্রুব জানে ও ভীষণ জেদি মেয়ে, হয়তো ওই পা নিয়েই বরফের ওপর স্কেটিং শুরু করে দেবে ধ্রুবকে তাক লাগাতে। তুষার কামড় ফস্টাইটিং কি জিনিস তা সোনালির জানা আছে। পাহাড়ে চড়া ক্লাবের মেম্বারশিপ ছেলেবেলা থেকেই। অনেকবার অনেক দুর্গম পাহাড়ের চূড়োয় উঠেছে সে দলের সঙ্গে। আসলে গাড়িতে আসবার সময় ওর পা জমে গেছে অসাবধানতার কারণে। প্রথমে তো খালি স্লিপার পরেই বসেছিল, পরে অবস্থা বুঝে মোজা জুতো পরেছিল। কিন্তু যা হয়েছে তাতেই বেশ ভোগাবে ওকে। কাল সকালের ক্লাসে ওর পক্ষে যোগ দেওয়া কঠিনই হবে। ঢাকা বারান্দায় উঠে একটা লম্বা করিডোর পেল বাঁদিকে। একটু এগিয়ে লেখা দেখল অফিস। পারভিজ দেখিয়ে দিয়ে চলে গেল। বন্ধ দরজায় নক করল ধ্রুব। ভিতর থেকে ইংরেজিতে শোনা গেল, আসুন। ওরা ঢুকলো। ঘরটা যথারীতি এয়ার কন্ডিশনড, তার উপর পিছনে একটা ইলেকট্রিক চুল্লি থাকায় বেশ ওম জমে রয়েছে। টেবিলের সামনে ধ্রুবর বয়সী এক ভদ্রলোক বসে রয়েছেন। বেশ ছিমছাম ভদ্র চেহারা, কিন্তু কয়েকটা ভাঁজ আর চোখের নিচে কালো ছোপ থাকায় কেমন ক্লান্ত আর বিষণ্ণ দেখাচ্ছে। ওর গায়ে একটা সাদা শার্ট আর তার উপর ঢিলে হরিণের চামড়ার মতো সোয়েটার। ডান দিকে হাতের কাছেই দেয়ালে ঠেকা দেওয়া আছে দুটো ক্রাচ। ক্রাচ দেখেই ধ্রুবর চোখ টেবিলের তলায় গেল। হ্যাঁ, ডান পায়ে হাঁটু থেকে তলা অবধি সিমেন্ট প্লাস্টার। ধ্রুব একটু চমকে সোনালির দিকে তাকালো। সোনালিও দেখছে। সে ধরে নিল ধ্রুব তাকে যেন বলতে চায়, এই দেখো, নির্ঘাত স্কি করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে, অতএব সাবধান। সোনালি বাঁকা ঠোঁটে অন্যদিকে তাকালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, বসুন। নিশ্চয়ই আমাদের লেট কামার্স কেয়ার মিস্টার চৌধুরী এবং মিসেস চৌধুরী। না, মিস সোনালি সেন। আপনাদের রেজিস্টারে দেখুন এই নামে বুক করা রয়েছে শ্রীনগর থেকে। হ্যাঁ, দুঃখিত, খুবই দুঃখিত মিস্টার চৌধুরী। ভদ্রলোক ব্যস্তভাবে রেজিস্টারের পাতা উল্টাতে থাকলেন। তারপর দেখে নিয়ে বললেন, হ্যাঁ, তাই বটে। আপনাদের রুম নাম্বার 8 আর 9 দোতলায়। কিন্তু আবার দুঃখিত, অ্যাটাচড বাথ মাত্র 8 নম্বরে। আপনি সেটা মিস সেনের জন্য বুক করেছেন। এদিকে ওটার সেন্ট্রাল হিটিং ব্যবস্থা নেই। 9টায় আছে, কিন্তু সেটার সঙ্গে কোনো বাথ নেই। আপনাকে বাথের জন্য একটু কষ্ট করে নিচে নামতে হবে। না, নিচের বাথ একা আপনারই। আসলে জায়গা ছিল না ওপরে, তাই এই ব্যবস্থা। হ্যাঁ, আরে সে কি, এইসব তখন তো আপনার কোম্পানি আমাকে বলেনি। কোম্পানির ডিরেক্ট কোনো বুকিং সেন্টার শ্রীনগরে নেই স্যার। ওটা করে কোম্পানির একটা এজেন্ট, একটা ট্রাভেল এজেন্সি। তাদের এসব জানার কথা নয়। আহা, আশ্চর্য তো। ধ্রুব সোনালির দিকে তাকালো। সোনালি ভুরু কুঁচকে বলল, 8 থেকে 9 ঢোকার কোনো দরজা নেই? দরজা কেন? তুমি বরং আমার 8-এর বাদ ব্যবহার করো। আরে কিন্তু তোমার 8 নম্বর তো মরার মতন ঠান্ডা। সোনালি কি যেন একটা বলতে যাচ্ছিল। ভদ্রলোক বললেন, ক্ষমা করবেন, আপনারা কি বাংলা ভাষায় কথা বলছেন পরস্পর? হ্যাঁ, কেন? ভারী মিঠে ভাষা আপনাদের। রবীন্দ্রনাথ ট্যাগোর, চমৎকার। এবং শেখ মুজিবের। দেখুন মিস্টার দুগাল, ওসব তত্ত্ব আলোচনা পরে হবে। এখন আমি মিস্টার দুগাল নই, মোহন শ্রীবাস্তব। মিস্টার দুগাল গতকাল একটা জরুরি ব্যাপারে শ্রীনগর হয়ে দিল্লি গেছেন। 1 সপ্তাহ বাদে ফিরবেন। আপনি ম্যানেজার? তাও নই। আরে তবে কে আপনি? আমি ট্রেনিং সেন্টারের একজন ইনস্ট্রাক্টর। মিস্টার দুগাল নিজেই সব দেখাশোনা করেন। হঠাৎ চলে যেতে হলো বলে আমাকে এই দায়িত্ব দিয়ে গেছেন। বাহ, আর আপনি চমৎকার দায়িত্ব পালন করছেন। শ্রীবাস্তব রাগল না। এমন চেহারার মানুষ রাগতে জানে না সম্ভবত। বলল, মিথ্যে অনুযোগ করছেন মিস্টার চৌধুরী।
8 নম্বরের সেন্ট্রাল হিটিং বরাবরই নেই, ওটা বাড়তি জিনিসপত্রে ঠাসা থাকে। তবে কেউ শেষের দিকে বুক করলে খালি করে দেওয়া হয়। তাছাড়া ও ঘরে আপনাদের মোমবাতি জ্বালে কাজ করতে হবে। হ্যাঁ, আর বরফ জলে স্নান করতে হবে। না, বাথে ইলেকট্রিসিটি আছে, গরম জল পাবেন। ধ্রুব সোনালির দিকে তাকিয়ে ইংরেজিতে বলল, কোনো মাথামুন্ডু বুঝতে পারছি না, ভারী অদ্ভুত তো। বাথে ইলেকট্রিসিটি আছে অথচ ঘরে নেই, কি কাণ্ড। সোনালি বাংলায় বলল, ও হয়েছে বাবা, যা হয় শিগগিরই করো তো, হ্যাঁ আমার বড্ড কষ্ট হচ্ছে। শ্রীবাস্তব বোর্ড থেকে দুটো চাবি এগিয়ে দিয়ে কাঁচু মাচু মুখে বলল, সত্যি কোনো মানে হয় না। আমি অনেকবার বলেছি মিস্টার দুগালকে, উনি কানেই নেন না। বলেন কাহাতক বাড়তি খরচা। যাকে মিস সেনের পায়ে কি আঘাত লেগেছে? না না, ঠান্ডা। আপনাদের এখানে ডাক্তার নেই? আছে, সে অনেকটা দূরে। ওদিকে রাস্তায় তো আজ দুপুর অবধি খবর 1 ফুট বরফ। ডাক্তার আসবেন কিনা বলা কঠিন। হ্যাঁ, তবে আমাদের কিছু ব্যবস্থা আছে। বুঝতেই পারছেন, স্কি করতে গিয়ে প্রায়ই ছোটোখাটো দুর্ঘটনা তো হয়ই, সেজন্যে চিকিৎসা ব্যবস্থা নিজেরাই রেখেছি। ধ্রুব ভুরু কুঁচকে চাবি দুটো নাড়াচাড়া করছিল। সে কিছু বলল না। সোনালি প্রশ্ন করল, আপনি নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট করেছিলেন? শ্রীবাস্তব কেমন যেন চমকালো, তারপর চোখ বুজে মাথা দোলালো। শেষে বলল, ওহ, সে এক ভীষণ ব্যাপার। হুইল লিফটের চেয়ার থেকে স্কিয়ারদের ট্রেনিং দিচ্ছিলুম, হঠাৎ কিভাবে পড়ে গেলুম আর ডান স্কিটা পা থেকে খুলে গিয়েছিল। তারপর তো যাকে কফি বলি, আপনারা আমাদের সম্মানীয় অতিথি। হ্যাঁ, আপনি ইন্সট্রাক্টর, কাজেই আমরা আপনার ছাত্র। হো হো করে হেসে উঠল শ্রীবাস্তব। ঘণ্টার চাবি টিপতে হাত বাড়ালো। তখন ধ্রুব দুম করে দাঁড়িয়ে বলল, না ধন্যবাদ, আমরা এখন ক্লান্ত, ঘরে যেতে চাই। আপনি কি দয়া করে আপনার লোক দিয়ে জিনিসপত্রগুলো ঘরে পাঠাবেন? নিশ্চয়ই, অবশ্যই, এই আমাদের কর্তব্য। ধ্রুব বেরোবার মুখে ঘুরে গিয়ে বাঁকা হেসে বলল, হ্যাঁ, একজন ঠান্ডায় পা জমে যাওয়া অসুস্থ মহিলাকে হিমঘরে বাসের বন্দোবস্ত করো আপনাদের কর্তব্য বই কি। যত সব। শ্রীবাস্তব ভারতীয় ধরনের করজোড়ে অনুনয় করল, প্লিজ প্লিজ মিস্টার চৌধুরী, ব্যক্তিগতভাবে সত্যি আমি দারুণ লজ্জিত, কিন্তু কোম্পানি কোনো কথা কানে নেয় না। প্রাইভেট কনসার্ন তো, আমরা নিতান্ত বেতনভোগী কর্মী মাত্র। ঘোরালো সিঁড়ি দিয়ে সরু ওপরের করিডোরে পৌঁছল ওরা। সোনালির খুবই কষ্ট হচ্ছিল। বরফের কুচি দিয়ে ডললে অনেক সময় আড়ষ্ঠতা কেটে যায়। আগে এখন ঘর এবং বিছানাটাই জরুরি, তারপর না হয় দেখা যাবে। ধ্রুব 8 নম্বরের তালা খুলতে যাচ্ছিল। এই তুমি এত নৃশংস তা তো আমি জানতাম না। ওই হিমঘরে আমাকে ঢোকাতে চাও? আমাকে তুমি আলু পেয়েছো নাকি? না, আমি এ ঘরে থাকবো। ওরে বাবারে, এ ঘরে তোমার কোনো অধিকার নেই। সত্যি বলছি, আমি কিন্তু এবার পুলিশ ডাকবো। ওটা আমার নামে বুকড। তাহলে আমি শোবো কোথায়? তোমার নয়। আর তুমি? বিপন্ন নারীকে একটু আশ্রয় দেবে? সে কি, ওটা তো সিঙ্গেল বেডরুম, মেঝেতে শোয়াও অসম্ভব। বারে, আমি তোমাকে মেঝেতে শুতে বলবো? আমি কি অতটাই হৃদয়হীন নাকি? বাবা বাবা বাবা, কিন্তু তোমাকেই বা মেঝেতে শুতে দেব? আরে আমি কি এতই হৃদয়হীন নাকি? মোটেই না। একটা বেডে দুজনে কিভাবে শুতে হয় সে ট্রেনিং আমার আছে। চলো তো বাবা, আর তর্ক করো না। সে খোঁড়াতে খোঁড়াতে ওকে টানল। 9 নম্বরের দরজা খুলে ধ্রুব অসহায় মুখে বলল, হ্যাঁ, কিন্তু আমার যে ট্রেনিং নেই। আমি দেব ট্রেনিং। সোনালি সুইচ টিপে আলো জ্বালালো। হ্যাঁ, সে তো তোমরা মেয়েরা মেয়েরা শুয়েছ, আমি যে পুরুষ, বিপজ্জনক হয়ে ওঠার চান্স থাকতে পারে। বিপজ্জনক বস্তু বা প্রাণীকে কিভাবে শায়েস্তা করতে হয় সেও ট্রেনিং আমার নেওয়া আছে। বাবারে বাবা, এত বকাটে মানুষ আর জীবনে দেখিনি। খাঁটি বাঙালি মেয়ের ঢঙে সোনালি এ কথা বলে আলখাল্লা ছাড়তে ব্যস্ত হলো। মেঝে বরফ কুচি পড়ল অজস্র। ধ্রুব ওভারকোট খুলতে খুলতে সেন্ট্রাল হিটারের চাবিটা ঘুরিয়ে দিল। ক্রমশ ঘরটা চমৎকার ভাবে ভরে উঠতে থাকলো। দুজন বিছানায় পাশাপাশি বসল। ধ্রুব এবার আরাম করে চুরুট চালালো। একটু পরেই দরজায় কি যেন নক করলো। কোম্পানির লোক ওদের জিনিসপত্র বয়ে এনেছে।
ধ্রুব সব গোছগাছ করতে ব্যস্ত হলো। উফ, এই লোকটা বোধহয় ইংরাজি বোঝে না। ধ্রুব লোকটাকে দেখে নিয়ে বলল, যা দেখছি সবই মনে হচ্ছে বোঝে, বলেই দেখো না। সোনালি ইংরেজিতে বলল। কি নাম তোমার? লোকটা ইংরেজিতেই জবাব দিল। মাই নেম ইজ শের সিং। তুমি কাশ্মীরি? নো ম্যাডাম, পাঞ্জাবি। তুমি কি আমাদের দেখাশোনা করবে? আমি এখানে সকলেরই দেখাশোনা করি ম্যাডাম। আর লোক নেই? দরকার হয় না। আমাদের খাবার আনবে কে? নিচে ডাইনিং হলে যেতে হবে ম্যাডাম, সেলফ সার্ভিস সিস্টেম। সর্বনাশ! দেখেছো তো আমার পাটা গেছে। শের সিং তার বিশাল জোব্বা থেকে একটা কাঠের বড় কৌটো বের করে বলল, ভুলে গিয়েছিলাম, শ্রীবাস্তব পাঠিয়েছেন। মল্লম আছে, সাবধান ম্যাডাম, আগুনে পা সেঁকবেন না। জানি, 2 কাপ গরম কফি খাওয়া দরকার। মাফ কিজিয়েগা, মাফ করবেন, সবকিছু এখানে সেলফ সার্ভিস সিস্টেম। দেখ, আমি আনবো, ওকে বিদায় করো তো। শের সিং, তুমি আসতে পারো। সালাম। ওহ, যা ব্যাপার দেখছি, স্কিইং এর স্বাদ জন্মের মতন ঘুচে যাবে। এ তো সুইজারল্যান্ড নয়, ভারতবর্ষ। বললেই তো বলবে আরে রাখো রাখো। আরে এখনো কোটি কোটি লোকের ভাত কাপড়ের সংস্থানই করা হয়ে ওঠেনি, তো তোমাদের ওই স্কিয়ের বিলাস। ধ্রুব ফের ওভারকোট চড়িয়ে মাথায় টুপি ঢেকে এগোলো। আমি কফি নিয়ে আসি, বুঝলে? তুমি পোঁটলা খোলো ততক্ষণে, স্ন্যাক্সের প্যাকেট যা আছে বের করো। সোনালি বিছানায় পা তুলে দিয়ে মোজা খুলতে খুলতে বলল, রোসো বাবা, আগে আমি ওষুধ লাগাই। এই পানি আমার সব প্ল্যান ভেস্তে যাবে। কান্নার ভান করে ঠোঁট কোচকালো সে, চোখে দুষ্টু হাসি। ধ্রুব দরজা খুলে ঘুরে বলে গেল, বাইরে গেলে তোমার বাঙালি মেয়ে সুলভ ন্যাকামিটা বেরিয়ে আসে সোনালি, কেন বলো তো? আনন্দে বেরিয়ে আসে গো। বলে সোনালি কাঠের মোড়কটা খুলতে ব্যস্ত হলো। বেচারা সোনালি, তার দুর্ভাগ্য ধ্রুব দুঃখিত হয়েছিল খুবই। নিচে অফিসের লাগোয়া ছোট্ট হল ঘরে ডিনারের আয়োজন। কাউন্টারে বড় বড় প্লেটে দেশি বিদেশি পদ সাজানো হয়েছে। যে যা খাবে তুলে নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে এখানে, এবং পরস্পর গল্পগুজব করছে। একটা জানলা খোলা আছে, তার ওধারে টিনের শেড দেওয়া লম্বা চওড়া আর একটা হল দেখা যাচ্ছে। তার মেঝে পুরো বরফে ঢাকা, আলো উজ্জ্বল। সেখানে কয়েকজন স্কি চর্চা করছে। তাদের মধ্যে সোনালির বয়সী সুশ্রী একটি মেয়েও রয়েছে। স্কেটিং জুতো পরে একদিকে দাঁড়িয়ে সে কি সব নির্দেশ দিচ্ছে। এদের তাহলে মহিলা ইনস্ট্রাক্টরও রয়েছে। মাঝে মাঝে সে কারোর হাত থেকে প্রায় 4 ফুট লম্বা স্কি পোল দুটো সম্ভবত শরীরের ব্যালেন্স রাখার জন্য কৌশল বুঝিয়ে দিচ্ছে। ধ্রুব লক্ষ্য করছিল, আগের বছর সোনমার্গের কাছে একটা জায়গায় স্কি করতে গিয়ে যে স্কি দুটো সে পায়ে ব্যবহার করেছিল, এদের স্কিটা তার চেয়ে অনেক বড়, ক্ষুদ্র ছিপ নৌকোর মতো। তার সংশয় হলো, ওই 5-6 ফুট এক জোড়া স্কি পরে সোনালি সামলাতে পারবে কি? অবশ্য এখন তো ওর পা জখম, না পারেরই কথা। ট্রেনিং এর দৃশ্যটা তন্ময় হয়ে দেখছিল ধ্রুব। সেই সময় তার পিছনে কে পরিষ্কার শুদ্ধ বাংলায় বলে উঠল, আপনি কি বাঙালি? ধ্রুব ঘুরে দেখল এক ভদ্রলোক, মাথায় টাক, মুখে সাদা দাড়ি আর পিছনে কিছু সনের মতো চুল, খুব অমায়িক চেহারা। তার দিকে তাকিয়ে আছেন হাসি মুখে। হনুমান টুপিটা তার কাঁধে ঝুলছে। পোশাকের অবস্থা দেখে মনে হলো এ আবহাওয়ায় বেশ অভ্যস্ত তিনি। এই বুড়ো কি স্কি খেলতে এসেছে নাকি? তার অবাক লাগলো, তার উপর বাঙালি বুড়ো, এই বয়সে যার কিনা নাতিপুতি নিয়ে মাঠে ময়দানে বসে থাকার কথা। ভদ্রলোক একটু হেসে নিজে থেকেই পরিচয় দিলেন, আমি নীলাদ্রি সরকার, কর্নেল নীলাদ্রি সরকার। মিস্টার দুগাল আমার বিশেষ ঘনিষ্ঠ বন্ধু। প্রতি নভেম্বরে আমি রিস্তা ক্যাম্পে চলে আসি, কিন্তু এবার আবহাওয়ার গতিক বিশেষ ভালো দেখছি না মাই ইয়াং ফ্রেন্ড। কর্নেল নীলাদ্রি সরকার? আরে কি আশ্চর্য! আপনি আমাকে চেনেন? আরে চিনি মানে? আপনার কথা আমি মামার কাছে ভীষণ শুনেছি। আমার মামা কেন্দ্রীয় তদন্ত ব্যুরো থেকে সম্প্রতি রিটায়ার করেছেন, অমলেশ রায়। দেখো দেখি কি কাণ্ড, কি কাণ্ড! হ্যাঁ,
কর্নেল ওর কাঁধে হাত রাখলেন, অন্তরঙ্গভাবে ওকে দেখতে দেখতে বললেন, রায়ের ভাগ্নে তুমি? আর তুমি বলছি ইয়াংম্যান, কিছু মনে করো না, তোমার নাম কি ভাই? স্কিতে ভীষণ নেশা আছে নিশ্চয়ই। ওহ, বলো না, এর মতো চমৎকার গেম আর নেই। হ্যাঁ, এসো 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 এসো। আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ফরেন্সিক বিভাগের লেকচারার। আমার নাম ধ্রুব চৌধুরী। হায় ঈশ্বর, গোয়েন্দা ফরেন্সিক সব কিছু এই দুঃসময়ে ঠান্ডা পাহাড়ে এসে জমেছে। বাকি থাকলো কি? জাস্ট এ মার্ডার, একটা খুন। হ্যাঁ, সেও বাকি নেই কর্নেল। আমার এক মহিলা বন্ধু, নাম শুনে থাকবেন হয়তো, সোনালী সেন, অনেক পাহাড়ে চড়েছে। সোনালী সেন? সোনালী সেন, হ্যাঁ 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 হ্যাঁ, কাগজে অনেকবার তার নাম পড়েছি মনে হচ্ছে। কোনো পর্বত অভিযাত্রী দলের সদস্য যেন। যাকে, কি হলো সোনালী সেনের? হাফ মার্ডার্ড। পা জমে প্রায় খোঁড়া হয়ে গেছে। পুয়ার গার্ল। কত নম্বরে বুক করেছো তোমরা? এবার ধ্রুব একটু বেকায়দায় পড়ে গেল। এক ঘরে থাকছে বা শুতেই হচ্ছে, একই বিছানায় এই গুরুজন তুল্য ভদ্রলোকের সামনে, সেটা প্রকাশ হয়ে পড়া খুবই লজ্জার ব্যাপার। অবশ্য সোনালি, তার যাকে বলে বাগদত্তা বউ, একই বেডে শোয়াটা কদিন আগে পরের ব্যাপার মাত্র। একদিন তো শোবেই দুজনে এক খাটে। ওই তো 8 আর 9 দোতলায়। চলো আলাপ করে আসবো। আমি অল্প স্বল্প ওষুধপত্র জানি এই ঠান্ডার বিষয়। কর্নেল উৎসাহী হয়ে উঠলেন। ধ্রুব আরো আড়ষ্ট হল। সোনালির জন্য খাবারের একটা প্যাকেট ব্যবস্থা করে নিয়ে এসে বেরোল। ওপরে উঠে 9 নম্বরে নক করলে সোনালি খোঁড়াতে খোঁড়াতে এসে দরজা খুলে দিল। তারপর কর্নেলের দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে বিছানায় বসল। ডাক্তার পাওয়া গেছে নির্ঘাত। ধ্রুব অসাধারণ ছেলে। কর্নেল নিজে থেকে আত্মপরিচয় দিয়ে একেবারে পাশে বসলেন তার। ডাক্তার নয়। সোনালি ক্ষুণ্ণ হতে গিয়েও অবশ্য খুশি হল। ভারী খুশি হলুম কর্নেল। আমি আপনার কথা কোথায় যেন শুনেছিলাম। আরে মামার কাছে শোনা থাকবে। আগে না, তোমার মামা গোয়েন্দা বলেই তো সব জানতা নন। আরে কি মুশকিল, মামা যে কর্নেলের বজম ফ্রেন্ড। হ্যাঁ, প্রায় 2 ঘন্টা নানা ব্যাপারে কথা বলে কর্নেল যখন উঠলেন তখন রাত প্রায় 11:30। ধ্রুব ভাবছিল, যাকে কর্নেল 8 আর 9 নম্বরের রহস্য টের পাননি, লজ্জার হাত থেকে বাঁচা গেছে। কিন্তু কর্নেল দরজার কাছে হঠাৎ ঘুরে দাঁড়ালেন। ইয়েস, আমার মনে হচ্ছে তোমাদের 8 নম্বর ঘরটা একেবারে অকেজো। সেন্ট্রাল হিটারটা নাকি জ্বলে গেছে আজই সকালে। শ্রীবাস্তব তো খুবই ছোটাছুটি করছিল ওই মিস্ত্রি নিয়ে। বলছিল দুগাল যাওয়ার সময় টের পেলে বলে দিত, কি একটা পার্টস যেন গেছে, নতুন না হলে মোটেই চলবে না। দুগাল আসবার সময় নিয়ে আসতো। ধ্রুব অবাক হয়ে গেল। সে কি, শ্রীবাস্তব তো অন্যরকম বলেছিল তাকে। ঘরটায় নাকি বরাবর সেন্ট্রাল হিটিং ব্যবস্থা নেই। দুগালকে অত বলেও নাকি ফল হয়নি। আশ্চর্য তো। ব্যাটা আসলে হয়তো ভেবেছে হিটার আছে জানলে বোর্ডার আবার মিস্ত্রি ডাকানো, আবার মেরামতের জন্য চাপ দেবে। তার কি অত হাঙ্গামার দায় পড়েছে? সে তো ম্যানেজার নয়, একজন ইনস্ট্রাক্টর মাত্র। কাজেই অত বাড়তি ঝুট ঝামেলা করা, তার থেকে সে মিথ্যে বলে রেহাই পেতে চেয়েছে। তা না হলে অ্যাটাচড বাথে ইলেকট্রিসিটি আছে, ঘরে নেই, এ তো হয় না। ধ্রুব অবশ্য কর্নেলকে ওসব ব্যাপার বলা দরকার মনে করল না। এখন ঝট করে শুয়ে পড়তে ইচ্ছে করছে, ভারী ক্লান্ত সে। কথায় কথা বাড়ে, কর্নেল আরো দেরি করিয়ে দিতে পারেন। সে শুধু বলল, হ্যাঁ, ঘরটা একেবারে ফ্রিজ। তাহলে তো তোমার শোয়া একটা ভীষণ সমস্যা। না, দেখছি কি করা যায়। শোনো, নিচে আমার ঘরে একটা স্ট্রেচার আছে, জাস্ট স্ট্রেচার। তুমি এসো আমার সঙ্গে। হ্যাঁ, ওটা খুব হালকা, নিজেই কিন্তু বয়ে আনতে হবে। এদের সাহায্য পেতে পেতে তোমার রাত কাওয়ার হয়ে যাবে। দুগালটা ভারী হিসেবে কি না, কম লোক দিয়ে জব্বর কাজ আদায় করতে চায়। চলে এসো এখনই। কেন, মানে এসব আবার?
ওই ঘরের খাটটা এই ঘরে আনবো বরং। পাগল, সারাদিনের ঠান্ডায় যা অবস্থা হয়েছে, শোবার উপযুক্ত হতে অন্তত 12 ঘন্টার কড়া তাপ দরকার। আমি সব জানি মাই ডিয়ার ইয়াং ম্যান। বিলো 0 ডিগ্রি টেম্পারেচার গেছে আজ। ফসিল হবার স্বাদ কেন? চলে এসো। সোনালি মিটিমিটি হাসছিল। ধ্রুব করুণ চোখে তার দিকে একবার তাকিয়ে কর্নেলের সঙ্গে বেরোলো। নিচে কারো ঘুমোবার তাগিদ দেখা যাচ্ছিল না। করিডোরে স্কিয়াররা আনাগোনা করছে, পায়ে স্কি বুট। কাঠের মেঝে খটাখট আওয়াজ উঠছে সবখানে। সেই ট্রেনিং রুম থেকে কথাবার্তা আর হল্লার মৃদু আওয়াজ শোনা যাচ্ছে। বাইরের দুর্যোগ কল্পনা না করাই স্বস্তিকর অবশ্য। কর্নেলের ঘর থেকে ভাঁজ করা খাটিয়াটা বয়ে আনছিল ধ্রুব। সিঁড়িতে ওঠার মুখে আটকে গেল। সিঁড়িটা খুব সংকীর্ণ কাঠের, তার উপর ঘোর আলো। সমস্যায় পড়ে গেল ধ্রুব। নিচে একজন ধরে উঁচু করে তুললে তবে খাটিয়া ওঠানো সম্ভব হয়। এখন কাকেই বা সাহায্য করতে বলবে সে? স্কিয়াররা নিজের তালে ঘুরছে, এখনো কারোর সঙ্গে আলাপও হয়নি। সেই সময় পাশের দরজা খুলে বেরিয়ে এলো একটি মেয়ে। ধ্রুব চিনতে পারল স্কি রুমের সেই ইন্সট্রাক্টর। চেহারায় মনে হয় কাশ্মীরি মেয়েই হবে। ধ্রুবর অবস্থা দেখে সে একটু হেসে বলল, আপনাকে কি সাহায্য করতে পারি? হ্যাঁ, যদি কিছু মনে না করেন। না না, মনে করার কি আছে, সানন্দে। আপনি সেই দেরি করে আসা ভদ্রলোক। বলে সে খাটিয়াটা ধরল। ওপর অবধি পৌঁছে দিয়ে মেয়েটি বলল, আমি মিস ললিতা টোডমাল, ইন্সট্রাক্টর। অনেক ধন্যবাদ মিস্টার ওডমাল। আমি ধ্রুব চৌধুরী, ফ্রম দিল্লি। আপনি তো বাঙালি। হ্যাঁ, আপনি? এখন আমাকে কাশ্মীরি বলতে পারেন। অবশ্য আমার জন্ম কিন্তু সিংহলে। আচ্ছা, এখন তাহলে চলি, আবার দেখা হবে, কেমন? ললিতা টোডমাল নমস্কার করে চলে গেল। ওর কণ্ঠস্বরে কি যেন একটা আছে, কেমন সঙ্গীতময়। ধ্রুবর কানে লেগে রইল। খাটিয়াটা ধরে ঘরে ঢুকিয়ে ধ্রুব বলল, উফ, বেঁচে গেলুম বাবা। পাশে স্ত্রীলোক নিয়ে শোয়ার অভ্যাস নেই, ঘুমের 12টা বেজে যেত। অভ্যেস বুঝি আমার আছে? থাকা উচিত। এই একদম যাতা বলবে না। মোটেও বলিনি, বলছি পাশে স্ত্রীলোক নিয়ে শোবার অভ্যাস। তাকে মিথ্যে নাকি? দ্যাটস রাইট, সে অভ্যেস আমার আছেই তো। উফ, কর্নেল দীর্ঘজীবী হন। কি বাঁচানা বাঁচিয়ে দিলেন। কিভাবে এক সজ্জায় সুতুম জানো? আমার মাথা যেদিকে তার উল্টো দিকে তোমার মাথা। তার মানে আমার পা তোমার মাথার পাশে আর তোমার পা আমার মাথার পাশে। গ্র্যান্ড হতো, কিন্তু লাথি খেলে দুজনেই খেত। পরস্পরের কেমন শোধবোধ হয়ে যেত। আর ভক্তি শ্রদ্ধা জানতে হলে সেও খুব সুবিধা ছিল। তুমি আমার পায়ে মাথা ঠেকাতে। তোমার পায়ে চুমু খেতুম বড়। কিন্তু ঘুম আসছিল না ধ্রুবর। নিচে কি সারা রাত ওরা জেগে আছে? কাঠের মেঝে খটখট শব্দ, অবিশ্রান্ত সেই শব্দ শোনা যাচ্ছিল। তারপর কখন একটি ঘুমের আবেশ এসেছে হঠাৎ। নিচে একটা চাপা অদ্ভুত ধরনের ঘর ঘর শব্দ থেমে থেমে শোনা যাচ্ছে। কিসের শব্দ? যেন একটা চাকা ঘুরছে কোথাও, কিন্তু কিসের চাকা? ঘর ঘর শব্দটা কতক্ষণ ধরে চলল। তখন স্কেটিং জুতোর খটাখট আনাগোনার শব্দ আর নেই। আর কোনো শব্দ নেই, শুধু ওই চাকা ঘোরার শব্দটা ছাড়া। ধ্রুব চোখ বুজে পড়ে রইল। অসহ্য লাগছিল তার, যেন মাথার ভেতরে একটা চাকা ঘুরছে থেমে থেমে। অথচ ভালো ঘুম না হলে সকালে স্কি জমবে না তার। আবার একটু তন্দ্রা মতো এলো। আবার জাগলো ধ্রুব। সোনালির কোনো সাড়া নেই। সেই সময় হঠাৎ শুনতে পেল ওপর তলায় পাশে মেঝেতে খটখট মচমচ একটা শব্দ হচ্ছে। কে যেন সিঁড়ি দিয়ে উঠে এলো, দরজার সামনে দিয়ে চলে গেল। এখন
তখন প্রচণ্ড স্তব্ধতা। কাজেই বাইরের ওই সন্তর্পণ চাপা চলাফেরার শব্দ বদ্ধ ঘরের মধ্যে শুনতে পাওয়া যাচ্ছে। কিন্তু কে এত রাত্রে চলাফেরা করছে, আর অমন সাবধানেই বা কেন? তারপর মনে হলো পাশেই কোনো ঘরে হয়তো দরজার তালা খোলার ক্লিক একটা শব্দ হলো, তারপর দরজাটা খুলে যাওয়া, ফের কিছু চাপা হাঁটার শব্দ, আর তারপর স্তব্ধতা। কে হয়তো নিজের ঘরে ফিরে শুয়ে পড়ল। ভাবতে ভাবতে এবার ঘুমিয়ে পড়ল ধ্রুব। সকালে সোনালি যখন তাকে ডাকাডাকি করছে, ধ্রুব তখন কিন্তু জেগে। সম্ভবত শেষ রাত্রে নিচে কারা উত্তেজিত স্বরে কথা বলছিল কিংবা ঝগড়া করছিল, সেটা স্বপ্ন কিনা সে ভাবছিল। খবরদার খবরদার, তুমি এসব ব্যাপারে নাক গলাবে না বলে দিচ্ছি। খুব পরিচিত লাগছিল। ললিতা নাকি? না, এটা ভীষণ অন্যায়। ইমরান, কেন তুমি? শাট আপ! এক্ষুনি চলে যাও এখান থেকে। প্লিজ প্লিজ, এখনো ভেবে দেখো, তুমি আমার উপর অবিচার করছো। গেট আউট ফ্রম হিয়ার, আই প্রমিস। কি সব নাটকীয় সংলাপ! ধ্রুব টের পাচ্ছিল প্রত্যেকটি সংলাপ যখন তার মুখস্থ হয়ে গেছে, তখন সে নিশ্চয়ই স্বপ্নে শোনেনি সেগুলো। এই সোনালি, কারা সব ঝগড়া করছিল রাত্রে, শোনোনি? কই না তো, ভীষণ ঘুমিয়েছি, কিন্তু আমার পায়ের যেন কোনো উন্নতি হয়নি ধ্রুব। কি করবো বলো তো এখন আমি? ধ্রুব উঠে বসল। দেখি কর্নেলকে জিজ্ঞেস করে কোথাও ডাক্তার পাওয়া যায় নাকি। তোমার পায়ে কি এখনো যন্ত্রণা আছে? না গো, তাহলে তো ঘুমোতেই পারতুম না। মনে হচ্ছে মলমের জন্য যন্ত্রণাটা টের পাচ্ছি না, কিন্তু সত্যি পায়ে কোনো সার নেই আমার। সোনালি তার পা দেখতে থাকল। বাইরে যা আবহাওয়া, দিন না রাত্রি বোঝা খুব কঠিন। সারা আকাশ ঘন ধূসর, সূর্য আছে কি নেই কে বলবে। ঘড়ি চলছে 8:20, বেশ হাওয়া দিচ্ছে, আর বরফ গুড়ি ঝরে পড়ছে সমানে। তার মধ্যে স্কি করতে বেরোনো বেশ কঠিন। দমে গেল ধ্রুব। সোনালি বেচারা ঘরেই রয়ে গেছে। কর্নেল তার কাছে বসে আছেন। রিশতায় একজন মাত্র ডাক্তার আছেন। তার কাছে এই দুর্যোগে তিনি ছাড়া শের সিংকে পাঠানো কারো পক্ষে সম্ভব ছিল না। ধ্রুব স্টোরে টাকা জমা দিয়ে দুটো স্কি বুট, স্কি পোল নিল। লন থেকে বরফ ঢাকা পথ সোজা চলে গেছে পাহাড়ের তলায়। ওখানে লাইনে দাঁড়িয়ে হুইল চেয়ারের জন্য অপেক্ষা করতে হবে। ধ্রুবর কিছু অভ্যাস আছে, অসুবিধা হবে না। হুইল চেয়ার তখন স্থির নাগরদোলার মতো দাঁড়িয়ে রয়েছে। গুনে দেখল 8টা চেয়ার আছে মোটমাট। প্রত্যেকটায় 2 জন বসার মতো চওড়া। পালাক্রমে উঠে বসতে হবে। আস্তে ঘোরানো হবে এই নাগরদোলা লিফট। পাহাড়ের ওপরে পর্যায়ক্রমে একটা করে চেয়ার পৌঁছবে, আর তখনই স্কিয়ার লাফ দেবে। বরফের গড়ানে স্কি করে চলে যাবে এদিক ওদিকে। লাইনে অনেক লোক, প্রায় 15 জনেরও বেশি। মাঝামাঝি দাঁড়িয়েছিল ধ্রুব। হাওয়ার ঝাপটানি, তাই সবারই মুখ অবধি পুরো ঢাকা। চোখে প্রত্যেকেই গগলস পড়েছে। ওই জোব্বার ভেতর কে পুরুষ কে মেয়ে চেনা যাচ্ছে না। মাত্র নাকের ডগাটা খোলা, চিবুক অবধি স্কার্ফ জড়ানো সকলের। একেবারে আনাড়িদের ক্ষেত্রে একজন ইনস্ট্রাক্টর সাহায্য করবে। সে স্কিয়ারের পাশে বসবে উড়ুক্কু চেয়ারটাতে, তাই ডাবল সিটের ব্যবস্থা। অন্যান্যরা একা পুরো চেয়ার দখল করবে। ধ্রুব লিফটম্যানকে জানিয়ে দিয়েছে সে একা বসবে। স্কি পোল দুটো 4 ফুট উঁচু লোহার রড, তার ডগায় গোল হাতল, হাতে ধরার জন্য। অবিকল যেন তলোয়ারের মুঠো। রডের শেষ প্রান্তে একটা হালকা কাঠ আর
রবারের 1 ফুট বাই 4 ইঞ্চি বাস্কেট। তলাটায় পাতলা লোহার মসৃণ পাত আছে। ওই পোল দুটো দুহাতে ধরে স্কিয়াররা সরু ছিপ নৌকার মতো লম্বাটে স্কি চালিয়ে ছোটাছুটি করবে। চেয়ারে ওঠার সময় যথেষ্ট ক্ষিপ্রতা চাই, কারণ দুপায়ে ওই স্কি পরে ওঠা ভারী কঠিন ব্যাপার। শরীর সামনের দিকে বেঁকিয়ে এক লাফে পাশ থেকে শূন্যের ওপর দিয়ে চেয়ারে উঠতে হবে। পায়ের কোনো সাহায্য এ অবস্থায় পাওয়া অসম্ভব। ধ্রুবর একটু অস্বস্তি হচ্ছিল। পড়ে গিয়ে পা না ভেঙে যায় ওই শ্রীবাস্তবের মতো। সে পিছনে আর সামনে তাকালো। কতগুলো অদ্ভুত যন্ত্র যেন। কাউকে মানুষ বলে মনে হচ্ছে না। গায়ের ওপর দিয়ে অবিশ্রান্ত বরফ গড়াচ্ছে। টুপিতে কিছু জমে উঠেছে, আবার খসে পড়ছে ঘাড় থেকে পিঠে, পিঠ থেকে একেবারে নিচে। লিফটম্যানের মূর্তিটি অস্পষ্ট। মাত্র ফুট 20 দূরে সব ভাষা ভাষা লাগছে। লিফটম্যানের পাশে আরো 2 জন সাহায্যকারী দাঁড়িয়ে রয়েছে। এতক্ষণ পরে লিফটম্যানের গর্জন শোনা গেল। Be ready everybody. 1, 2, 3. লিফট হুইল নড়ে উঠল, আস্তে আস্তে ঘুরতে থাকলো। উপর থেকে দুলতে দুলতে দেবযানের মতো চেয়ার নেমে আসছে। আস্তে আস্তে ধ্রুবর সামনের লোকগুলো পটপট করে উধাও হয়ে যাচ্ছে আকাশপথে। কোথায় পৌঁছচ্ছে একটুও দেখা যাচ্ছে না। একে সব ঝাপসা, তার উপর চোখে গগলস। হঠাৎ ধ্রুব দেখল তার সামনের লোকটি নেই। অমনি সে উপরে তাকালো। 45 ডিগ্রি কোণ থেকে শূন্যে একটা এগিয়ে আসা চেয়ার দেখতে পেল। সে তৈরি হলো মুহূর্তেই। তারপর সামনে ঝুঁকে লাফ দিয়ে চেয়ারে উঠে বসতেই হাত ফসকে তার স্কি পোল দুটো পড়ে গেল। সর্বনাশ! সে চেঁচিয়ে উঠল সঙ্গে সঙ্গে, লিফটম্যান, আমার স্কি পোল! লিফট কিন্তু বন্ধ হলো না। ধ্রুব ভীষণ ভয় পেয়ে গেল। চেয়ার দুলতে দুলতে উঠে পড়েছে ওপরে। আবছা দেখা গেল তার পোল দুটো ছিটকে চলে যাচ্ছে নিচে। স্কি পোল ছাড়া নিচে নামা প্রায় অসম্ভব। কোনো মতেই অ্যাক্সিডেন্ট ঠেকানো যাবে না। তার চেয়ার চূড়োয় পৌঁছলেও সে লাফ দিয়ে নামতে পারল না। চুপচাপ বসে পড়ল। এবার তলা দিয়ে যাচ্ছে তার চেয়ার। ভয় হলো। লাইনের কাছে ফিরে যাওয়া মাত্র কেউ লাফ দিয়ে নির্ঘাত তার উপর চড়ে বসবে এবং হয়তো অ্যাক্সিডেন্টও ঘটবে। সে লিফটম্যানের কাজ ঘেঁষে যাবার সময় তাকে ডেকে বিপদটা বলার জন্য যেই চেঁচিয়েছে, অমনি অবাক কাণ্ড। তার চেয়ারের সামনেই পোল দুটো দেখতে পেল। নিচে লিফটম্যান চেঁচালো, Hey man, তোমার পোল! খপ করে ধরে ফেলতে চেষ্টা করলো ধ্রুব, কিন্তু পারল না। পাশ দিয়ে যাবার সময় ওদের হো হো হাসি শুনতে পেল সে। যাক, আবার ঘুরে এলে চেষ্টা করবে। অবশ্যই যদি ফের পোল দুটো ওরা এগিয়ে দেয় তাকে। তার চেয়ার ফিরে এলো লাইনের কাছে, কিন্তু আর কোনো লোক লাইনে নেই। সব উঠে গেছে এবং চূড়ো থেকে নেমে পড়েছে অনেকেই। ওপাশের উপত্যকায় এতক্ষণ জোর স্কি শুরু হয়েছে। আফসোস হতে লাগলো ধ্রুবর। তার মাথার উপর যে চেয়ারটা তা অন্তত 6 ফুট দূরে। উঠবার মুখে আবছা দেখা গেল যেন 2 জন পাশাপাশি বসে রয়েছে। তাহলে অবশ্যই একজন ইনস্ট্রাক্টর, অন্যজন নতুন স্কিয়ার। উপরে ওঠার পর সে লক্ষ্য করল ওই চেয়ার থেকে 2টো স্কি পুল হঠাৎ নিচে পড়ে গেল। কিভাবে পড়ে গেল বুঝতে পারল না ধ্রুব। এত আবছায়া যে স্পষ্ট করে কিছুই বোঝা গেল না। এও আনাড়ি একজন, তার চেয়েও হয়তো আনাড়ি। বরফ বৃষ্টির মধ্যে স্পষ্ট দেখার চেষ্টা দিয়ে নামতে এবং প্রচন্ড বেগে স্কি করে অদৃশ্য হতে দেখল ধ্রুব। আরেকজন বসে রইল তার মতোই বেচারা। তাকে নিয়ে চেয়ার তলা দিয়ে ঘুরে চলে গেল আগের মতো। ধ্রুবর কানে লিফটম্যানের সেই হাসিটি ভাসছিল। এই মুহূর্তে মনে পড়া মাত্র সে ক্ষেপে গেল। রসো বেটারা, ধ্রুব চৌধুরী নিজে তার পোল কুড়িয়ে আনবে। সে লাফ দিল, কিন্তু তেমন কিছু ঘটল না।
বরফের ওপর আটকে গেল তার দু পায়ের দুটো স্কি, কিন্তু আর নড়াচড়া করা কঠিন, ব্যালেন্স রাখা যাবে না। সে খুব তাড়াতাড়ি হেঁট হয়ে স্কি দুটো খুলে রাখলো পা থেকে, তারপর ঘুরে দাঁড়ালো। যতক্ষণ একজন স্কিয়ারও চেয়ারে থাকবে, লিফট বন্ধ হবে না, সেটা ঘুরতেই থাকবে। সেই চেয়ারটা লক্ষ্য করল ধ্রুব, ভীষণ অস্পষ্ট দেখাচ্ছে। একটু পরে মাথার উপর এলে কিছুটা স্পষ্ট হলো, তখন চমকে উঠল সে। স্কিয়ারের বুকের ওপর কি যেন উঁচু হয়ে আছে, কেমন অস্বাভাবিক দেখাচ্ছে লোকটাকে। ওভাবে বসে থাকা চেয়ারটা নিচের দিকে ঘুরে যাওয়ার মুহূর্তে সেই উঁচু জিনিসটা আবছা দেখতে পেল একটা স্কি পোল, কিন্তু ওভাবে বুকের ওপর অর্ধেকটা হাতল শুদ্ধ উঁচু হয়ে আছে কেন? ওই চেয়ারে ছিল 4টে স্কি পোল, দুজনের। দুটো পড়ে যেতে দেখেছে, বাকি দুটো নিয়ে ওর সঙ্গী স্কি করতে চলে গেছে। তাহলে ওটা এলো কোত্থেকে? অবশ্য দক্ষ স্কিয়ার একটা পোলের সাহায্যেও স্কি করতে পারে, কিন্তু পোলটা ওভাবে ওর বুকের উপর কেন? লিফট এখনো থামেনি। স্কি দুটো বগলে ধরে ধ্রুব হামাগুড়ি দিতে দিতে বরফ ভেঙে উঠতে থাকলো। সেই সময় চমকালো দ্বিতীয়বার। সাদা বরফের ওপর চাপ চাপ কালো রঙের, ওগুলো কি? গগলস খুলল সে, পিটে চোখে দেখল রক্ত। রক্ত! মুহূর্তে শিউরে উঠল ধ্রুব। পোলটা বুকের ওপর ওইভাবে থাকার স্পষ্ট অর্থ টের পেল সে। মার্ডার, খুন। ওই স্কিয়ারটার বুকে পোলটা বিধিয়ে দিয়েছে কেউ। অত দূরে নিচে তার চিৎকার শোনা প্রায় অসম্ভব কারো পক্ষে। সেই চেয়ারটা আবার আসছে। ধ্রুব স্কি দুটো রেখে তৈরি হয়ে একপাশে দাঁড়িয়ে গেল। তারপর চেয়ারটা মাথার কাছাকাছি উচ্চতায় পৌঁছানো মাত্র সে স্কিয়ার লোকটির পায়ের একটা স্কি ধরে জোরে হাঁচকা টান দিল। অমনি সে ছিটকে নিচে গিয়ে পড়ল। উবুড় হয়ে পড়ায় স্কি পোলটা হয়তো আরো ঢুকে গেল তার বুকে, হয়তো পা দুটো ভাঙল। অদ্ভুত ভঙ্গিতে পড়ে রইল লোকটা। তরতর করে নামল ধ্রুব, ওকে দু হাতে ধরে চিৎ করার চেষ্টা করলো। একটু কাত করা গেল মাত্র, রক্তে বরফ লাল হয়ে যাচ্ছে। ধ্রুব লোকটার চোখের গগলস আর স্কার্ফটা খুলে ফেলতেই বিস্ময়ে পাথর হয়ে গেল কয়েক মুহূর্তের জন্য। ললিতা, মিস ললিতা টোডমল। স্কি পোলের ডগা থেকে বাস্কেটটা খুলে কেউ ধারালো ডগাটা তলোয়ারের মতন ওর বুকে এভর ওপর করে বিধিয়ে দিয়েছে। লিফটম্যান, লিফটম্যান, স্টপ দ্য হুইল! লিফটম্যান, থামাও! রিস্তায় ক্যাম্প নাম্বার 1-এ একটা পুলিশ ফাঁড়ি আছে মাত্র। বড় থানা ক্যাম্প নাম্বার 2, আর সে অনেকটাই, প্রায় 3 মাইল পশ্চিমে। ফাঁড়ির চার্জে যে লোকটা, সে একজন হাবিলদার, নাম গুলাব সিং। কুমড়োর মতো চেহারা, কিন্তু পাহাড় টাহার ওর কাছে সমতল মাঠের ব্যাপার। সঙ্গে দুজন সেপাই। সে এসে সোজা হুকুম দিল, अभी जख्मी आदमी को उठा के ले आओ। অমনি একজন সেপাই ললিতা টোডমলের বুক থেকে এক টানে পোলটা উপড়ে ফেলল। খানিকটা কালচে রক্ত বেরিয়ে এলো। স্কিয়াররা ভিড় করে দাঁড়িয়েছিল, তাদের সবার চোখে গগলস, একেবারে পুতুল সব। সেপাইটা স্কি পোল অবহেলায় ধরে নাক কুচকে বলল, एक्सीडेंट हुआ सर। ধ্রুব চেঁচিয়ে উঠতে যাচ্ছিল। আরে করছো কি? কিন্তু ওদের ব্যাপার দেখে খারাপ লাগলেও চুপ করে থাকলো। একে এই আবহাওয়াগত দুর্যোগ, তাতে ফরেন্সিক পরীক্ষার কোনো উপায়ও নেই। কি বা করা যেতে পারে? हाँ एक्सीडेंट जरूर। গুলাব সিং লিফটম্যানের সহকারী দুজনকে হুকুম দিল। রে जख्मी उठाओ जल्दी। লোকগুলো তাই করতে যাচ্ছিল। ঠেরো ঠেরো, দেখুন হাবিলদার সাহেব, এটা একটা মার্ডার কেস, অ্যাক্সিডেন্ট নয়। আর কেউ জখমি আদমিও নয়, স্রেফ লাশ।
মিস টোডমলকে কেউ ডেলিবারেটলি খুন করেছে। আপনি দেখেছেন নিজের চোখে? ধ্রুব অপমানিত বোধ করছিল। কতকটা দেখেছি বই কি। তবে বলুন, কে খুন করেছে? আমি তাকে পাকড়াবো এক্ষুনি। এই পরিস্থিতিতে ধ্রুব কি করবে সেটা ঠিক করতে পারল না। সে আপাতত কর্নেলের কথাই ভাবল। কর্নেল নিশ্চয়ই খবর পেয়ে গেছেন এতক্ষণ, আসছেন না কেন? ওকে চুপ করে থাকতে দেখে ভিড় শুদ্ধ হাসিয়ে গুলাব সিং হো হো করে হাসল। বাঙালি লোক যেখানে থাকবে সেখানেই গোলমাল বানাবে। হাবিলদার সাহেব, এটা একটা মার্ডার কেস, এর রীতিমতন তদন্ত হওয়া দরকার। আইনের এলাকা থেকে রিস্তা রেহাই পায়নি, নিশ্চয়ই জানেন সেটা। হা, আইনের জিম্মাদারি তো আমি, গুলাব সিং। আবার কে? আরে বাবা, আপনি একটা সার্কেলের প্রাথমিক তদন্তের মাল মশলাই নষ্ট করে ফেলেছেন, আরো নষ্ট করতে হুকুম দিচ্ছেন। এর জন্য আপনাকে উপরওয়ালার কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু কোনো এক্সপার্ট লাশ পরীক্ষা করার আগে। কিন্তু মিস্টার চৌধুরী, এখানে এক্সপার্ট পাচ্ছেনই বা কোথায়? সেই শ্রীনগরে কল করতে হবে, তারপর যদি ওরা আসেন, সে প্রায় কমপক্ষে 24 ঘন্টার ব্যাপার। তাহলেও ট্রাঙ্ক করার দরকার ছিল। মিস টোডমলের বাবা শ্রীনগরের একজন বড় ব্যবসায়ী, তাকে খবর দেওয়া হয়েছে। হ্যাঁ, মিস্টার শ্রীবাস্তব ট্রাঙ্ক কল বুক করেছেন। শ্রীবাস্তব বেচারার কপাল। স্কি সিজনটা শেষ হলেই ললিতার সঙ্গে ওর বিয়ে হতো। ধ্রুব এই কথাটা শুনে উৎসাহিত হয়ে বলল, দেখুন মিস্টার গুলাব সিং, তাহলে বুঝতেই পারছেন অ্যাক্সিডেন্ট কেস বলে মিথ্যে রিপোর্ট দিয়ে এটা ধামাচাপা দিতে পারবেন না। কে বলেছে আমি ধামাচাপা দিচ্ছি? বেশ তো, তাহলে আমার কথা শুনুন। আমি আপনাকে সাহায্য করতে চাই। ফরেনসিক ব্যাপারে আমার কিছু জ্ঞান আছে, আপনি লাশটার পাহারা রাখুন। আপনি পাগল স্যার, নির্ঘাত পাগল। এই বরফ ঝড়ের মধ্যে লাশ পাহারা দিতে গিয়ে কেউ নিজেই লাশ হয়ে যাবে না? না, তা কেন হবে? ওই দেখুন, মাত্র 20-25 ফুট তফাতে স্কিয়ার গার্ডদের একটা কাঠের ঘুমটি ঘর রয়েছে। ওখানে দাঁড়িয়ে লাশে চোখ রাখলেই চলবে, যতক্ষণ না তদন্ত টিম আসে। আর আপনি আপনাদের সদর থানায় খবর দিন, দেখবেন সব ম্যানেজ হয়ে যাবে। जहां बंगाली वहां जंजाली, साला लोग बहुत झमेला पसंद करे भाई राम सिंह। গুলাব সিং ততক্ষণে মতলব বদলে অন্য মানুষ। সেপাই দুজনকে কড়া হুকুম দিয়ে সেই 7 ফুট উঁচু ফুট 5 চওড়া গুমটি ঘরে ঢুকিয়ে বলল, আয়, বন্দুক তাক করে বসে থাকো। লাশের কাছে কাছে কাকেও দেখলেই হুঁশিয়ারি দেবে, অগ্রাহ্য করলে সোজা গুলি ছুড়বে। আসুন সাহেব, কোম্পানির অফিসে যাই, সদর থানায় ফোন করব। স্কি বরবাদ, যতক্ষণ না একটা হেস্তনেস্ত হয়। স্কিয়াররা চুপচাপ চলে গেল একে একে। সেই রক্তাক্ত স্কি পোলটা লাশের পাশে পড়ে আছে। মুঠোয় খুনির কোনো ছাপ থাকা সম্ভব নয়, কারণ হাতে দস্তানা ছিল, থাকবেই। এই ঠান্ডায় হাত খোলা রাখা মানুষের পক্ষে একান্ত অসম্ভব। ধ্রুব পোলটা পরীক্ষা করে দেখল, ডগায় যে বাস্কেট লাগানো থাকে সেটা কোথায় গেল? পাহাড়ের কোথাও নিশ্চয়ই পড়ে রয়েছে। এই ডগাটা বাস্কেটের ভিতর ঢুকিয়ে দুমড়ে বাঁকা করা হয়, কিন্তু বোঝা যাচ্ছে এটা বাঁকানোই হয়নি। কোনো মতে বাস্কেটে আটকানো ছিল, যাতে সুযোগ মতো বাস্কেট থেকে খুলে বিঁধিয়ে দেওয়া যায় ললিতার বুকে। আর স্কি পোলের ডগা তো এত সুচালু হয় না মোটেও। এতে বোঝা যাচ্ছে খুনি ওটা ঘষে ঘষে সূক্ষ্ম আর ধারালো করেছিল। তার মানে খুনি আগে থেকে তৈরি হয়ে এসেছিল। গুলাব সিং পা বাড়িয়ে বলল, আসুন স্যার, আমরা এগোই। ওরা চলতে থাকলো। যেতে যেতে গুলাব সিং গজগজ করছিল, আমার কি কসুর ছিল? ফাঁড়িতে ফোন করলো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ভাবলাম ফি বছর তো হয়, তাই হয়েছে। গত সালে একটা লোক স্কি করতে গিয়ে বেমক্কা ঘাড় ভেঙে মারা পড়েছিল, তো সেই মতো রিপোর্ট করেছিলাম। তাই এবারও ভেবেছিলাম তাই, স্কি করতে গিয়ে বুকে পোল ঢুকে গেছে, সোজা ব্যাপার। অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ফোন করেছিল কেউ? জি হ্যাঁ। কে ফোন করেছিল? ও কোম্পানির ম্যানেজার হবে, আবার কে? নাম বলেনি? টেরিজা।
এক মিনিট। পকেট থেকে নোট বই বের করতে গিয়ে থামলো গুলাব সিং। চলুন বলছি, বরফ বৃষ্টির মধ্যে খাতা খোলা সম্ভব নয়। লন পেরিয়ে করিডোরে একবার দাঁড়িয়ে নোট বই দেখল। সে বলল, হ্যাঁ, মিস্টার সঞ্জয় ওয়াডেকার। সঞ্জয় ওয়াডেকার? ধ্রুব বিস্মিত হল। লিফটম্যানকে সে তক্ষুনি অফিসে শ্রীবাস্তবের কাছে জানিয়ে থানায় ফোন করতে বলেছিল। সারাক্ষণ ধ্রুব ললিতার লাশের কাছেই ছিল, অন্তত 4 ঘন্টা। বরফের মধ্যে অতক্ষণ দাঁড়িয়েছিল কিভাবে, এখন ভাবলে অবাক লাগে। হয়তো উত্তেজনা আর মার্ডার কেস সম্পর্কে তীব্র অনুসন্ধিৎসাই তাকে প্রতিকূল পরিবেশে তাপ যোগাচ্ছিল। এখন তার শরীর ক্রমশ যেন জমে যাচ্ছে ঠান্ডায়, ভারী ক্লান্তি লাগছে। কিন্তু সে বিস্মিত যে সঞ্জয় ওয়াডেকারকে সে কেন অ্যাক্সিডেন্ট বলে ফোন করল। এই নির্বোধ গুলাব সিং এখানে এসে প্রথমে কি তার সঙ্গে দেখা করেনি? সঞ্জয় ওয়াডেকারের সঙ্গে দেখা হয়েছে আপনার? না, কি দরকার, এসেই তো ওখানে দৌড়ে গেছি। অফিসে শ্রীবাস্তবকে এক অদ্ভুত অবস্থায় দেখা গেল। সেটাই স্বাভাবিক, অন্তত সেই স্কিয়ার মেয়েটির মুখে সবিশেষ জানার পর। বাগদত্তা স্ত্রীর এই আকস্মিক মৃত্যুতে বেচারা একেবারে ভেঙে পড়েছে। দুহাতে মুখ ঢেকে টেবিলে হুমড়ি খেয়ে পড়ে নিঃশব্দে কাঁদছে। এদের দেখে সে মুখ তুলল, চোখ দুটো একেবারে লাল, মুখটা ভিজে। আসুন, বসুন। মিস্টার গুলাব সিং, কি দেখলেন বলুন? সত্যি সত্যি কি ললিতা খুন হয়েছে, নাকি নাকি নিছক অ্যাক্সিডেন্ট? আমি যে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। অত ভালো মেয়েকে কেউ খুন করবে? ও ঈশ্বর, হে তুমি কি করলে, হে তুমি কি করলে? এরা গম্ভীর মুখে বসল। গুলাব সিং আফসোসে মাথা দোলাল। ধ্রুব বলল, মিস্টার শ্রীবাস্তব, সঞ্জয় ওয়াডেকারকে? একটু চমকালো যেন শ্রীবাস্তব। কেন? সে আমাদের একজন নতুন স্কিয়ার। তার সঙ্গে একবার কথা বলতে চাই। শ্রীবাস্তব নড়ে উঠল। হঠাৎ দুহাতে চুল আঁকড়ে ধরে বিকৃত মুখে বলল, আমার এই পাটা, ঈশ্বর, এই ভাঙা পায়ের জন্য কিছু করা যাবে না। আমার ললিতাকে খুন করে শয়তানটার চোখের সামনে দিয়ে কেটে পড়ল। ধ্রুব ওকে শান্ত করতে চেষ্টা করল। গুলাব সিং উত্তেজিত হয়ে উঠেছে। সে বলল, তাহলে ওই বেটাই মিছি অ্যাক্সিডেন্ট বলে ফোন করে মিসগাইড করতে চেয়েছিল। কি মুশকিল, কইছে কোথায় সেই সুয়ারকা বাচ্চা? তাকে এক্ষুনি আমি পাকড়াতে চাই। আরে শান্ত হন মিস্টার শ্রীবাস্তব, কি হয়েছে বলুন। 9টায় সে আমার কাছে এসেছিল। বললাম, আপনি স্কি ছেড়ে ফিরে এলেন যে? ও বলল, হঠাৎ টেলি এসেছে, মায়ের খুব অসুখ, বাধ্য হয়ে তাকে এখনই ফিরতে হবে। শ্রীনগর থেকে চার্টার ট্রেনের ব্যবস্থা করেছে ওর বাবা। সেই প্লেনে পুনায় গিয়ে মায়ের সঙ্গে দেখা করবে। আমি একটু টের পাইনি, তখনইও চেক আউট করলো, গাড়ি নিয়ে চলে গেল। ধ্রুব মনে মনে হিসেব করল। হ্যাঁ, ললিতা লিফট চেয়ারে খুন হয়েছে সকাল 8:30 থেকে 9টার মধ্যেই। এতে কোনো ভুল নেই। কিন্তু যদি 9টা থেকে 9:30টার মধ্যে সে চেক আউট করে থাকে, তাহলে গুলাব সিংকে সে ফোন করে খবর দিল কিভাবে? আর শ্রীবাস্তবী বা অমন খবরের পর থানায় না জানিয়ে চুপচাপ বসে আছে কেন? বড় গোলমেলে ব্যাপার। সে বলল, আচ্ছা মিস্টার শ্রীবাস্তব, একটা কথা স্পষ্ট বলুন তো, সঞ্জয় ওয়াডেকার নতুন স্কিয়ার বলছেন, সে মিস টোডমালকে খুন করবে কেন? প্রতিহিংসা,
আমি আগে টের পেয়েছিলাম, অথচ অথচ আমার এই ব্লাডি বাচ্চা। প্রতিহিংসা? কিসের প্রতিহিংসা মিস্টার শ্রীবাস্তব? ওই মারাঠি ললিতার সঙ্গে প্রেম করতে উঠে পড়ে লেগেছিল। ভেবেছিল ব্যবসায়ী বাবার পয়সা আছে, সেই জোরেই ও ললিতার মন পাবে। আজ সকালে স্কিতে যাবার আগে ললিতা আমাকে জানিয়েছিল গত রাত্রে শয়তানটা ওকে ভীষণ জ্বালাতন করেছে। আমি সঞ্জয়কে সতর্ক করে দেব ভাবছিলাম, তারপর তো টেলি পেয়ে চলে গেল। তখন ভাবলাম যাকে আপদ গেল, কিন্তু তখন আর আমি শ্রীবাস্তব দুহাতে মুখ ঢাকল। ধ্রুবর মনে পড়ল গত রাতের সেই উত্তেজিত সংলাপের কথা। হ্যাঁ, ঠিকই এ তথ্য। রেজিস্টারে ওর ঠিকানা আছে নিশ্চয়, বলুন। আছে, দিচ্ছি বলে রেজিস্টারের পাতা উল্টাতে ব্যস্ত হলো শ্রীবাস্তব। আচ্ছা মিস্টার গোলাপ সিং, আপনি ওই একটাই ফোন পেয়েছিলেন না? জি হ্যাঁ। তখন বাজে কটা? 9:20, নোট করা আছে। শ্রীবাস্তব খাতা থেকে মুখ তুলে বলল, তাহলে যাওয়ার সময় সে ফোন করে মিসগাইড করে গেছে। হ্যাঁ, এই যে ওর ঠিকানা। গোলাপ সিং ঠিকানা নোট করে সদর থানায় ফোন করতে ব্যস্ত হলো। আপনাদের ফোনের কটা এক্সটেনশন মিস্টার শ্রীবাস্তব? দুটো, একটা ডাইনিং হলে, অন্যটা স্টোর রুমে। তাহলে যে কোনো একটা ফোন সঞ্জয় ব্যবহার করতে পারে, তাই তো? স্টোরেজটা নিশ্চয়ই নয়, কারণ ঘর তালা বন্ধ ছিল। ডাইনিং হল তখন ফাঁকা ছিল, আর দরজাও সবসময় খোলা থাকে। আচ্ছা মিস্টার শ্রীবাস্তব, আপনি লিফটম্যানের কাছে খবর পান ঠিক কটায়? ধরুন সঞ্জয় ওয়ারেকার চলে যাবার আধ ঘন্টা পরে, তার মানে প্রায় 10টার কাছাকাছি। একটু আগেও হতে পারে, মনে পড়ছে না। 10টার কাছাকাছি? কিন্তু আমি লিফটম্যানকে 8:45 পাঠিয়েছিলাম খবর দিতে। সে কি, ওখান থেকে আসতে ওর তো মাত্র মিনিট 10 লাগবার কথা। এতক্ষণ কি করছিল সে? বেটাকে এক্ষুনি ডাকছি। সব ষড়যন্ত্র, বুঝলেন? সঞ্জয় ওকে নির্ঘাত ঘুষ খাইয়েছে। ডাকুন। কিন্তু আপনি কি খবর পেয়ে কোনো ফোন করেছিলেন? কি বলছেন মশাই? আমি এখানকার সবকিছুর দায়িত্বে, আর আমি চুপচাপ বসে থাকবো? প্রথমে ফাঁড়িতে ফোন করলাম, জবাব এলো কোথায় কি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে গেছেন ওদের অফিসার। আমি বললাম স্কি ট্রেনিং কি? ওরা বলল তাই হবে। তখন ভাবলাম কোনো স্কিয়ার আগেই বুদ্ধি করে খবর দিয়েছে, তার দোষ কি? ভাবলাম হঠাৎ ললিতা খুন হয়েছে, এই বিশ্বাস করা তো কারো পক্ষে শক্ত। আমিও তো বিশ্বাস করতে পারছিলাম না। ললিতার বাবা মায়ের কাছে কোনো খবর দিয়েছেন? নিশ্চয়ই, তক্ষুনি ট্রাঙ্ক কল বুক করেছি। এখনো লাইন পাইনি। দুগালকেও খবর দিতে হবে। এসবের জন্যই তো ফোনের কাছে বসে থাকতে হয়েছে আমাকে। আমার ললিতা খুন হয়েছে, আর আমি এমনি বসে থাকবো? কি বলছেন? আপনি লিফটম্যানকে একবার ডাকবেন? ডাকছি, কিন্তু আপনি মানে আপনার এত ব্যস্ত হবার বা খোঁজ খবর করার কারণ আমি বুঝতে পারছি না মিস্টার চৌধুরী। আপনি কে? একজন স্কিয়ার বলেই তো জানি আপনাকে। আপনি কি কোনো ডিটেকটিভ অফিসার? ধ্রুব একটু ঘাবড়ে গেল। সেও তো ঠিক, সে কে? আমি ফরেন্সিক ব্যাপারে কিছু বুঝি। দিল্লি বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে একজন লেকচারার, তাই আমার এত কৌতূহল। মিস্টার শ্রীবাস্তব, তাছাড়া ললিতা আপনার বাগদত্তার স্ত্রী শুনলাম। এই অবস্থায় যদি আমি কোনো সাহায্য করতে পারি আপনাকে, আপনার কি সেটা অবাঞ্ছিত হবে? শ্রীবাস্তব আক্ষেপে মাথা দোলালো। কিন্তু ললিতা মারা গেছে, আর তো আমি তাকে পাবো না মিস্টার চৌধুরী। ইচ্ছে করছে সব ফেলে কোথাও একলা গিয়ে চুপচাপ শুয়ে থাকে, অথচ দুগাল আমাকে এইসব দায়িত্ব দিয়ে গেছেন। কিন্তু আপনি কি ফরেন্সিক তদন্ত করতে চান? বুঝিয়ে বলবেন একটু? বলবো। এখন প্লিজ একবার লিফটম্যানকে ডাকুন। গোলাপ সিং ফোনে কার সঙ্গে এতক্ষণ চাপা স্বরে কথা বলছিল, এবার ফোন রেখে সে হাত তুলল। সবর, সদর থানা থেকে অফিসাররা আসছেন। তারা কাকেও কিছু জিজ্ঞেস করার আগে
আমি আপনাকে এ ব্যাপারে আর এগোতে নিষেধ করছি মিস্টার চৌধুরী। হ্যাঁ, অফিসিয়ালি প্লিজ আপনি নিজের ঘরে যান। মিস্টার শ্রীবাস্তবের সঙ্গে আমার কিছু কথা আছে। গম্ভীর হয়ে তক্ষুনি বেরিয়ে এলো ধ্রুব। বেশ অপমানিত বোধ করছিল সে। তাই এবার ভাবল, মনুকে তার এতে না গুলিয়ে কি লাভ। সোনালী বেচারার পা দুটোর কি অবস্থা এখন কে জানে। আর কর্নেল ভদ্রলোকই বা কোথায় গেলেন। সোনালীর কাছে ডাক্তার এলো কিনা সেটা দেখা দরকার। তবু যাবার সময় একবার সে কর্নেলের দরজা হয়ে গেল। বাইরে থেকে বন্ধ, উনি নেই। স্কি করতে তো জাননি, এই বয়সে ওর পক্ষে তা সম্ভব নয়। নাকি এখনো সোনালীর ঘরেই বসে আছেন। হঠাৎ সেই সময় ধ্রুবর মনে পড়ে গেল কর্নেল নীলাদ্রি সরকার একজন প্রখ্যাত প্রাইভেট গোয়েন্দা। কি আশ্চর্য, এতক্ষণ কথাটা একটু মনে ছিল না তার। অত বড় একটা সূর্যের মতো প্রতিভা এখানে বর্তমান থাকতে সে কিনা একটা খুদে পিদিম হয়ে গোয়েন্দাগিরি করতে মেতে উঠেছিল। সিঁড়িতে হন হন করে উঠতে থাকলো সে। মনে পড়ে গেল কাল রাতে খাটিয়া ওঠানোর সময় ললিতা নিজের ঘর থেকে বেরিয়ে তাকে সাহায্য করেছিল। একবার থেমে সে একটু ঝুঁকে নিচের তলায় ললিতার ঘরটা দেখে নিল। আরে, ললিতার ঘরের ওপরেই তো ধ্রুবদের সেই 8 নম্বর অব্যবহৃত হিমঘরটা। ধ্রুব দরজায় নক করল। সোনালী দরজা খুলে দিল। ধ্রুব অবাক হয়ে দেখল সোনালী দিব্যি হেঁটে বেড়াচ্ছে। তার পা সেরে গেছে, আর কর্নেল ইজি চেয়ারে চুপচাপ গড়িয়ে পাইপ টানছেন। তোমার পা সেরে গেছে? আমার মোস্ট বিলাভেড অ্যান্ড ওয়ান্ডারফুল মামা থাকতে আমার আর কিসের ভাবনা। ও মামা, বলুন না, ওকে কিভাবে আপনি আমার মামা হলেন? ধ্রুব, সোনালীর মা জয়ন্তী আমার মাস্তুতো বোন। বেবির সহপাঠিনী ছিলেন ওই লেডি ব্রাবন কলেজে। বেবি এখন ক্যানাডায়। শোনো, 8 নম্বরের সেন্ট্রাল হিটারটা ঠিক হয়ে গেছে। এটা আমার মামার কীর্তি। সে কি, আপনি সেরে দিলেন কর্নেল? দ্যাটস এ ফানি থিং ধ্রুব। ওসব ইলেকট্রিক্যাল ডিভাইস আমি ভয়ে অবশ্য ছুঁই নে। তবে কি জানো, এই ব্যাপারটা খুব সহজেই করা গেল। উপরের দেওয়ালে যে ফিউজ বক্সটা আছে সেটা খুলে দেখি তার একটা তার ছেঁড়া। জুড়ে দিতেই সব ঠিক হয়ে গেল। আশ্চর্য তো। হ্যাঁ, আশ্চর্য। ওটার কথা মিস্ত্রিরা হয়তো ভাবেইনি। অবশ্য যদি সত্যি আদৌ মিস্ত্রি দেখানো হয়ে থাকে। কেন বলছিলেন যে শ্রীবাস্তব মিস্ত্রি নিয়ে ছোটাছুটি করছিল গতকাল? সে তো শ্রীবাস্তবের ভাষ্য। যাকে শোনো, দ্বিতীয় আশ্চর্য হলো তোমার 8 নম্বর রুমের কোণার দিকে মেঝে একটা ফুটো আবিষ্কার করলুম, ওই ইঞ্চি খানেক মতো। ওখানে চোখ দিলে নিচের ঘরের একটা অংশ পরিষ্কার দেখা যায়, মানে বিছানাটা। এবং এই ফুটোটা খুব টাটকা ধারালো কিছু দিয়ে করা হয়েছে। কর্নেল, নিচের ও ঘরে ললিতা টোডমল থাকতো। ললিতা টোডমল খুন হয়ে গেল আজ সকালে। নিশ্চয়ই সব শুনেছেন ইতিমধ্যে। সোনালীর সঙ্গে সেই নিয়ে এতক্ষণ কথা বলছিলাম। খবর আমরা শের সিং এর কাছে তখনই পেয়েছিলাম। তারপর সোনালীকে নিয়ে বেরিয়ে নিচেটা ঘুরে এসেছি। খোঁজ খবরও করেছি। আকুস্থলে যায়নি, কারণ আমি যেতে পারলেও আমার প্রিয় ভাগ্নিটির পক্ষে সেটা উচিত হতো না। সবে তো হাঁটি হাঁটি পাপা অবস্থা ওর। ডাইনিং হলের কি অবস্থা? খিদে পেয়েছে কিন্তু। আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। মামাকে বলছিলাম, খুন পেয়েই তো ওর এখন লোভে জিভ লকলক করে উঠেছে। ঝাঁপিয়ে পড়েছে তক্ষুনি। এই থামো তো, আমি জীব বিশেষ নই যে জিভ লকলক করবে। যত সব। আচ্ছা, ঝগড়াঝাটি পরে হবে কিডস। চলো দেখি ডাইনিং হল কি বলছে। রিস্তা 2 নম্বর ক্যাম্প থেকে পুলিশ অফিসারেরা এসে পড়েছেন ততক্ষণে। সঙ্গে এসেছে একটা ছোটখাটো বাহিনী। খুব ধুমধামের মধ্যে তারা তদন্ত শুরু করেছেন। দাপটের চোটে সবাই ভ্যাবা চাকা খেয়ে গেছে। ডাইনিং হলে বসে একে একে প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাপত্র, জেরা ইত্যাদি চলছে। প্রথমেই অবশ্য ডাক পড়েছিল ধ্রুব চৌধুরীর, কারণ
সেই ব্যাপারটা প্রথমে আবিষ্কার করে। প্রথম অফিসারটি তাকে শাসাতে শুরু করেছিলেন গোড়ার দিকে কেন সে চেয়ার থেকে মিস টোডমলকে অমনভাবে টেনে ফেলে দিয়েছিলেন। এমনও তো হতে পারে যে ধ্রুব চৌধুরী ললিতার বুকে পোলটা বিধিয়ে দিয়েছে। পারিপার্শ্বিক সাক্ষ্য ও অবস্থা দৃষ্টে এই সন্দেহ খুব স্বাভাবিক এবং সঙ্গতভাবেই ওঠে, সুতরাং তাকে ছেড়ে দেওয়া যায় না। কিন্তু সৌভাগ্যক্রমে দ্বিতীয় অফিসার মিস্টার ইউসুফ তেং ধ্রুবকে চেনেন। ফরেন্সিক ট্রেনিং সূত্রেই এই আলাপ। একসময় ভদ্রলোক দিল্লিতে ছিলেন, তাই ধ্রুব জোর বেঁচে গেল। আপাতত বেঁচে গেল, কিন্তু একটা শর্তে। পুলিশের বিনা অনুমতিতে সে এই সেন্টার ছেড়ে কোথাও যেতে পারবে না, অন্তত যতক্ষণ বা যতদিন না প্রকৃত খুনিকে পুলিশ উপযুক্ত প্রমাণ সহ আবিষ্কার করতে পারে। সোনালি সব শুনে বলল, বাহ, চমৎকার। নাক গলিয়ে যেখানে সেখানে গোয়েন্দাগিরির ফলটা এবার হাতে নাতে পেয়ে যাবে। ধ্রুব গম্ভীর হয়ে রইল। বিকেলে আবহাওয়া প্রকৃতির খামখেয়ালিতে আজ মোটামুটি ভালোই বলতে হবে। বরফ সামান্য পড়ছে, কিন্তু ঝোড়ো হাওয়াটা নেই। মাঝে মাঝেই ক্ষীণ পাতলা কিছু রোদ বেরিয়ে পড়ছে। ঝকঝকে সাদা তুষারের ওপর অজস্র রঙের ছটা ফুটছে। করিডোরের শেষ প্রান্তে কাঁচের বিশাল জানলার পাশে কর্নেল দাঁড়িয়েছিলেন। এরা কাছে গেলে ঘুরে যেন আপন মনে অস্ফুটে বলে উঠলেন, বোকা সঞ্জয় ওয়াডেকার। সঞ্জয় ওয়াডেকারের বোকামির কি হলো মামা? দিব্যি তো সে খুন করে কেটে পড়েছে। হ্যাঁ, নিশ্চয়ই পড়েছে। তবে 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 কি কর্নেল? বোকা, বড্ড বোকা। হ্যাঁ মামা, ঠিকই বলেছেন। পুলিশ তো ওর জন্য ওদিকে কার্গিল আর এদিকে সোনমার্গ থেকে শ্রীনগর অব্দি রেডিওতে জানিয়ে দিয়েছে। পথেই ধরা পড়ে যাবে। গাড়ি ফাড়ি নিয়ে গেছে, কাজেই লুকোবার কোনো স্কোপই নেই। ধ্রুব, একটু আগে আমার কথা হচ্ছিল। খুব কায়দা করে ওকে জিজ্ঞেস করলুম যে চৌধুরী সাহেব তোমাকে খবর দিতে বলেছিলেন শ্রীবাস্তবের কাছে, তা তুমি বাবু এত দেরি করলে কেন? ও বলল, কি বলল? কর্নেল জবাব দিতে যাচ্ছিলেন, সেই সময় শের সিং দৌড়ে এলো। কর্নেল সাহেব, খুব খারাপ খবর আছে, ভীষণ খারাপ খবর। আর করিডোরের অন্য দিকের স্কিয়ার, লিফটম্যান আরো কিছু লোক বেরিয়ে উত্তেজিত মুখে জটলা করতে থাকলো। সঞ্জয় ওয়াডেকার খুন হয়ে পড়ে আছেন বাড়ির মধ্যে। এইমাত্র 7 মাইল দূরে টগরি থেকে ফোন এসেছে সাব। একটু পরেই সবটা পুরোপুরি জানা গেল। এখান থেকে 7 মাইল দূরে টগরি নামে একটা ছোট্ট বসতি আছে। বসতি নিচ দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে, আরো নিচে জঙ্গল। রাস্তা থেকে গাড়িটা মুখ ঘুরিয়ে 10 ফুট নিচে কিছু গাছের গুঁড়িতে আটকে রয়েছে। গাছগুলো না থাকলে তলিয়ে যেত নিচের খাদে। আর সেই গাড়ির ভিতরে সঞ্জয় ওয়াডেকার অবিকল সেই ললিতার মতো বুকে পোল বিদ্ধ অবস্থায় মরে পড়ে রয়েছে। এক ভেড়াওয়ালা এটা আবিষ্কার করে এবং তক্ষুনি স্থানীয় ফাঁড়িতে খবর দেয়। ফাঁড়ি থেকে সঙ্গে সঙ্গে ফোনে জানিয়ে দিয়েছে এখানে। একটা লক্ষ্য করার ব্যাপার, সঞ্জয়ের গাড়িটা 60-70 গজ পথ স্বাভাবিকভাবে যায়নি। চাকার দাগ দেখে বোঝা যায় ভীষণ যেন ধস্তাধস্তি করে গিয়েছে। বরফ সেখানে প্রায় 1 ফুট পুরু, কিন্তু সম্ভবত সে কারণে গাড়ির গতি অমন হয়নি। সঞ্জয় নিজেই ড্রাইভ করছিল, তার সঙ্গে নির্ঘাত খুনির একটা ধস্তাধস্তি হয়েছিল। রাত তখন 12টা। সোনালি আজ প্রচুর ওম সমন্বিত 8 নম্বরে আরামে শুয়েছে, ধ্রুব 9 নম্বরে। কর্নেল সেই যে বিকেলে পুলিশ ভ্যানে অফিসারদের সঙ্গে টোগাড়ি চলে গেলেন সঞ্জয়ের মরা দেখতে, রাত 10:30 অবধি তাকে ফিরতে দেখা যায়নি। কি অদ্ভুত মানুষ! আর এই বয়সেও তার শরীরকে বাহাদুরি দিতে হয়। ভীষণ ঠান্ডায় বরফের মধ্যে এখনো ঘোরাঘুরি করতে যেন একটুও কষ্ট হয় না তার। ওপরে ও নিচের করিডোরে কড়া পুলিশি পাহারা আছে, সদর দরজাতেও রয়েছে।
বিনা হুকুমে কারো বেরোনোর সাধ্য নেই। আর বেরোবেই বা কে? কোথায় বা বেরোবে? গত রাতে জুতোর খটখট আর হইচইতে ঘুমানো প্রায় কঠিন ছিল। আজ সব নির্ঝুম, কিন্তু ধ্রুব অস্থির। তাকে একবার বেরোতেই হবে। করিডোর দিয়ে যাওয়া অসম্ভব। আলো আছে, পুলিশও আছে। সে দাঁত কামড়ে ধরে ভাবছিল, সেই পাহাড়ের চূড়োটা তাকে তীব্রভাবে আকর্ষণ করেছে। খাটের তলা থেকে বরফের পাহাড়ে চড়ার জন্য বিশেষভাবে তৈরি জুতো বের করল সে। টাইট একটা চামড়ার পোশাক পরে নিল, পা থেকে মাথা অবধি। সুরক্ষিত করে একটা ছোট টর্চও নিল। তারপর জানলার কাছে গেল। গরাদবিহীন জানলা সাবধানে খুলে ফেলতেই তীব্র ঠান্ডা এক ঝলক হাওয়া বরফের গুঁড়ি শুদ্ধ তার গায়ে মুখে এসে ধাক্কা দিল। কিন্তু ধ্রুবর মাথায় যখন ঝোঁক চাপে তখন কিছুই সে গ্রাহ্য করে না। এ তার চরিত্রগত ব্যাপার। এর জন্য অনেকবার তাকে বিপদে পড়তে হয়েছে। ভাগ্যের জোরে এবং কিছুটা বুদ্ধি চাতুর্যে বেঁচেও গেছে। জানলার 1 মিটার দূরে একটা পাইপ আছে দেখেছিল। নিঃশব্দে সে জানলা গলিয়ে সেই পাইপটা ধরল। তারপর জানলার কপাট দুটো বাইরে থেকে ঠেলে বন্ধ করে দিল। পাইপ বেয়ে অদ্ভুত দক্ষতায় নিচে নামল। এটা বাড়ির পিছন দিকে। অজস্র পাতা ঝরা গাছের জঙ্গল আছে। সে জঙ্গল পেরিয়ে অনেক কষ্টে পাহাড়টার পশ্চিম সীমানায় পৌঁছল। এদিকে পাহাড়টা খাঁজ কাটা। বড় বড় পাথরের ওপর বরফ জমে রয়েছে। উঠতে অসুবিধা হলো না, কিন্তু এবার সামনে বিপদ। পাহাড়টা পূব পশ্চিমে লম্বা। এখান থেকে তাকে পূবে এগোতে হবে। একটু গেলেই লিফটের কাছে পৌঁছতে পারবে সে। কিন্তু ডাইনে অর্থাৎ দক্ষিণ দিকে সামান্য তফাতে স্কিয়ার গার্ডদের সেই গুমটি ঘরে গুলাব সিং এর সেন্ট্রিরা বন্দুক তাক করে আছে। একটা ভরসার কথা যে অন্ধকার। তবে বরফের রাজ্যে অন্ধকার অনেকটা রং হারিয়ে স্বচ্ছ হয়ে ওঠে। হামাগুড়ি দিয়ে এগোলো ধ্রুব। লিফটের চাকার কেন্দ্রটা পাহাড়ের উত্তরে ঢালু গায়ে রয়েছে। ধ্রুব যখন মাথা তুলল দেখল আবছাভাবে একটা চেয়ার ঝুলে আছে শূন্যে। সে এবার বুকে হেঁটে বাঁদিকে ঢালু গায়ে নামতে থাকল। কিছুটা নেমেই সোজা হয়ে বসল। আর কোনো ভয় নেই। সেন্ট্রিরা পাহাড়ের ওপারে। সামনে কিছু দূরে হোটেল ও ট্রেনিং সেন্টারের আলো দেখা যাচ্ছে। সে নির্ভয়ে নিচে টর্চ জ্বালল। কি সর্বনাশ! ব্যাটারি ফুরিয়ে গেছে নাকি? মাত্র কয়েক বর্গফুট পরিধিতে ক্ষীণ লালচে একটা ছটা পড়ল। নতুন ব্যাটারি ভরে আনা উচিত ছিল তার। সে কুঁজো হয়ে হুইল চেয়ার চলার পথ বরাবর ওই সামান্য আলোর সাহায্যে খুঁজতে আরম্ভ করল। কিন্তু ক্রমশ ঠান্ডায় তার শরীর জমে যাচ্ছে। পোশাক বরফগুলোতে ভারী হয়ে উঠছে। বারবার বিশ্রাম নিতে হচ্ছে তাকে। বরফ ঝেড়ে ফেলতে হচ্ছে বারবার। খোলা মুখটা নির্ঘাত নীল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দাঁত ঠকঠক করে কাঁপছে। বারবার এই 250-300 ফুট পাহাড়ি ঢাল বেয়ে ওঠানামা করা তার পক্ষে অসম্ভব। তাছাড়া যে জিনিসটা খুঁজতে বেরিয়েছে তা সারাদিনের বরফে নিশ্চয়ই তলিয়ে গেছে কোথাও। এবার তার মনে হলো কি কাজে লাগবে ওই ছোট্ট জিনিসটা। নিজের বোকামিতে নিজের ওপরই রাগ হলো তার। এই হঠকারী অভিযানের কোনো মানেই হয় না। এই জিনিসটা থেকে সে সত্যি কি কোনো সূত্র পাবে আশা করেছিল? কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে এবার পালাক্রমে ডাইনে আর বাঁয়ে খুঁজতে থাকল। নিছক চোখ বুলিয়ে নয়, বরফ আঁকড়ে বরফ সরিয়ে আবিষ্কার করতে চাইল জিনিসটা। আবার দাঁড়ালো। উড়ন্ত গতিশীল চেয়ার থেকে কোনো জিনিস পড়লে সেই জিনিসটা খুব ভারী ছিল না। তাহলে কত দূরে ছিটকে পড়তে পারে? পা বাড়ালো আবার।
বরফের উপর এক টুকরো রবারের মতো কালো কি যেন একটা পড়ে রয়েছে। ঝাঁপিয়ে পড়ল সে। হ্যাঁ, এটা সেই জিনিসটার একটা অংশ। তাহলে কাছাকাছি কোথাও নিশ্চয়ই আছে। চারপাশে দ্রুত হাতড়ে এবং বরফ সরিয়ে সে ক্লান্ত হয়ে পড়ল। ফের বিশ্রাম নিয়ে আবার বরফ সরাতেই একটা অস্পষ্ট শব্দ শুনতে পেল। অমনি হামাগুড়ি দিয়ে বসল ধ্রুব। আলো নেভালো তক্ষুনি, কিন্তু আর তেমন সন্দেহজনক কোনো শব্দ নেই। পূব দিকে কিছু তফাতে পাইনের জঙ্গলে ঝোড়ো হাওয়া উঠেছে সত্য। গাছ থেকে বরফ পড়ার শব্দেই হয়তো ঢেকে গেছে সেই শব্দটা। কিন্তু আর এখানে থাকা অসম্ভব। ঠান্ডায় আড়ষ্ট হয়ে গেছে সারা শরীর, হিহি করে কাঁপুনি হচ্ছে। মরিয়া হয়ে আর একবার শেষ চেষ্টার মতো হাত বাড়িয়ে বরফ সরাতেই সে লাফিয়ে উঠল। ইউরেকা! পাওয়া গেছে, পাওয়া যেতই। সে তুলে ধরল জিনিসটা। একটা জুতোর চেয়ে কিছু বড় স্কি পোলের ডগায় লাগানো থাকে যা, সেই বাস্কেট। এইটাই স্কি পোল থেকে খুনি খুলে পোলটা বিধিয়ে দিয়েছিল ললিতার বুকে। কিন্তু বাস্কেটটা ধরে পর মুহূর্তেই নিরাশ হল ধ্রুব। পাওয়া তো গেল, কিন্তু কি কাজ হবে এ দিয়ে তা তো জানা নেই। মিছিমিছি এর জন্য এত প্রচন্ড কষ্ট করার কোনো মানেই হয় না। টর্চ নিভিয়ে ফেলল সে। আচমকা তার বাস্কেট ধরা হাতের ওপর হাতুড়ির মতন কি একটা পড়ল। যন্ত্রণায় অস্ফুট চেঁচিয়ে উঠল সে। পরক্ষণে ফের তাকে কে ধাক্কা মারল। বাস্কেটটা ছিটকে পড়েছিল। ধ্রুব মুহূর্তে ব্যাপারটা টের পেয়ে গেল। সে সামনে ঝাঁপিয়ে পড়ল এবং কার সঙ্গে অনিবার্যভাবে ধস্তাধস্তি শুরু হয়ে গেল। লোকটা তার চেয়ে শক্তিমান, সন্দেহ নেই। প্রচন্ড ধাক্কায় তাকে ছিটকে ফেলে দিতেই ধ্রুব গড়িয়ে অনেকটা নিচে পড়ে গেল। উঠে ঝোঁক সামলে সে তাকালো উপরে। কিছু দেখা যায় না। আবছা শব্দ হচ্ছে বরফের উপর দৌড়ে যাওয়ার। টর্চটা কোথায় পড়ে গেছে কে জানে। রাগে ক্ষোভে ধ্রুব মরিয়া হয়ে শব্দ লক্ষ্য করে দৌড়াতে চেষ্টা করল। শব্দটা পূব দিকে, তাহলে আততায়ী জঙ্গলের দিকে পালাচ্ছে। একটু সমতল জায়গায় পৌঁছানো মাত্র ধ্রুব যেই দৌড়াতে গেছে অমনি কার গায়ের উপর যেন সে পড়ল। সে তক্ষুনি তাকে দুহাতে চাপটে ধরল। কর্নেল! কর্নেল উঠে দাঁড়িয়ে পোশাক থেকে বরফ ছেড়ে চাপা গলায় বললেন, বাস্কেটটা পেয়েছো? পেয়েছিলাম, বেহাত হয়ে গেল। সে কি? হ্যাঁ, আমার একটা হাত জখম করে দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, চলো ফেরা যাক। দুজনে ঢালু বেয়ে আস্তে আস্তে নামতে থাকলো। এক জায়গায় দাঁড়িয়ে কর্নেল বললেন, পথ ভুল হয়ে যাচ্ছে। দাঁড়াও, এখানে একটা ভালো রাস্তা আছে। জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা ঘুরে যেতে হবে। পাহাড়ের এদিকটা আস্তে আস্তে নেমে গেছে, চলতে অসুবিধা হবে না। আপনি টর্চ আনেননি? মাই গুডনেস, টর্চটা তোমার সঙ্গে ধস্তাধস্তির সময় পড়ে গেছে বোধহয়। জায়গায় আর দেরি করা ঠিক হবে না। ট্রেনিং সেন্টারের কাছাকাছি এসে ধ্রুব বলল, কিন্তু এবার ঢুকবেন কি করে? তুমি কি জানলা গলিয়ে পাইপ বেয়ে নেমেছিলে? আগে হ্যাঁ। আর আপনি? আমিও তাই, তবে আমার ঘর তো নিচে। তাহলে সেইভাবেই ঘরে পৌঁছতে হবে। বাস্কেটটা পেলে ভালো হতো। ওর তলায় নাম্বার লেখা থাকে। এই নাম্বারের স্কিপোল কার নামে ইস্যু হয়েছে খাতাপত্র থেকে জানা যেত। তাছাড়া দুটো স্কিপোলে একই নাম্বার এটে একজন স্কিয়ারকে দেওয়া হয়। এই একই নাম্বার তার এক জোড়া স্কি বুট আর এক জোড়া স্কিতে থাকে। তুমি একজন স্কিয়ার। আচ্ছা, তোমার নাম্বার কত? আমার ওই 12। তোমার স্কি বুট, স্কি পোল প্রত্যেকটার গায়ে 12 খোদাই করা আছে। সেটা দেখোনি? দেখেছি। আচ্ছা কর্নেল, আপনি তো সঞ্জয়ের লাশ দেখতে গিয়েছিলেন। ওর বুকেও তো স্কি পোল বিঁধিয়ে খুন করা হয়েছে। ওটার বাস্কেট পাননি? হ্যাঁ, খুব খোঁজা হয়েছে কিন্তু পাইনি। পুলিশ অবশ্য এখনো ব্যাপারটা
মানে এই ব্যাপারটা ভাবেনি। আমি ওদের তাক লাগাতে চাই, তাই কিছু বলিনি। তাহলে খুনি ওটা সামলেছিল, এটার বেলায় পারেনি। তুমি ভীষণ কাঁপছো, চুপ করো। শুনছিলেন সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের কর্নেল কাহিনী তুষারে রক্তের দাগ প্রথম পর্ব। আজকের গল্প পাঠে ছিল কৌশিক, কর্নেলের ভূমিকায় রাজীব চ্যাটার্জি, অন্যান্য চরিত্রে সন্তু, রুভিনা, শান্তম, রামস্বরূপ, সৌরভ, রনিত, সৌরভ সাহা, RNM অভিষেক, পার্থ, তানিশা, খুশি, শান্তনু ও রৌনক। শব্দ সংযোজন ও আবহে দাস স্টুডিও, পোস্টার রৌনক। গল্পের বেতার নাট্যরূপ দিয়েছে অঙ্কিতা। সমগ্র পরিচালনায় ও পরিকল্পনায় সন্তু। তবে আজকের জন্য এইটুকুই। কাল ফিরছি আমরা গল্পের দ্বিতীয় অর্থাৎ অন্তিম পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের চ্যানেল রাজদেবী 2.0।